দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। সবাই একটু কমেন্ট করবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে যারা জি ভয়েস ভিডিও মনে হচ্ছে সবই ঠিক আছে, লাইভে জয়েন করছেন হাসান ভাই, একটু কমেন্ট দিবেন কোথা থেকে দেখছেন। হাসান ভাই সম্ভবত নতুন, সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন। মোখলেসুর রহমান ভাই কোথা থেকে দেখছেন। জি সবই ঠিক আছে, ভালো আছি নাহার, শোনা যাচ্ছে স্যার, সবই ঠিক আছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। কোথা থেকে দেখছেন। শাওন আহমেদ আকাশ ভাই আছেন ময়মনসিংহ থেকে, শরীফ ভাই পঞ্চগড় থেকে, খালেদা আক্তার খুব ভালো করতেছে বগুড়া থেকে আছেন, মোখলেসুর রহমান ভাই এইচএসসি একাডেমি ময়মনসিংহ থেকে, পাবনা থেকে খালেদা, জি খালেদা মাত্রই খেয়াল পড়লো। এইচএসসি একাডেমি ভালো করতেছে, নাজনীন নাহার ভাই ভালো করতেছে, শরীফ ভাই তো আগের থেকেই ভালো, শরীফ ভাই পঞ্চগড় থেকে খেয়াল আছে। সবাই একটু কমেন্ট দিন কে কোথা থেকে দেখছেন। বাংলাদেশের 64 জেলা থেকেই আমি চাই 64,000 স্টুডেন্ট একসাথে আমার লাইভে ক্লাস করুক। আমি শেখাই গণিত, আপনারা শিখেন, আপনারা শিখে আপনাদের পরবর্তী প্রজন্মকে শেখান। ওয়ালাইকুম সালাম, জানাতুল ফেরদৌস ভালো আছি, বন্যা, সোনিয়া ঢাকা থেকে, মার্জিদা পুরান ঢাকা থেকে, তাই না, ওয়ালাইকুম সালাম, রহমান আছেন বগুড়া থেকে, শাকিল নাটোর থেকে, সারোয়ার ভালো আছি, নবমণ্ডল, ফেরদৌস ভালো আছি, বন্যা, প্রতিবেশী কার, রমজান, যে যার প্রতিবেশী সে তাকে লাইক দিয়েন, মেনশন দিয়েন। জান্নাতুল ইসলাম, কাছের বন্ধুটাকে নিয়ে টেবিলে বসতে হবে পড়তে, তাই না। রুমা পারভিন ওয়ালাইকুম সালাম নওগাঁ থেকে, আয়ুব ভাই আছেন সাতক্ষীরা থেকে, আক্তাবুর রহমানকে মেনশন করছে। জি আপনারা সবাই লাইভটা একটু আপনাদের ছোট বড় ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে দেন, নিজেদের আইডিতে শেয়ার করে দেন, আর আপনাদের বন্ধু যারা ক্লাস করতে চায়, ক্লাস করবে, তাদেরকে একটু মেনশন করে দেন। অসীম কুমার পাহান আছেন নওগাঁ থেকে, ভালো আছি, ফখরুল ভাই খুব ভালো করতেছে, ঢাকা থেকে আছেন সারোয়ার সাদ্দাম, মোস্তফা নীলফামারী থেকে, বর্মন আলহাম বর্মন খুব ভালো করতেছে, জান্নাত খুব ভালো করতেছে, শেষ বিকেলের ফুল সম্ভবত নতুন, মাগুরা সাজ্জাদ ভাই খুব ভালো করতেছে, স্টাইল কফি টক্সিক, ধন্যবাদ ভাই, সুলতানা হুররাম, শফিকুল ইসলাম ওয়ালাইকুম সালাম, সিফাত সৈয়দপুর থেকে, দুইটা শেয়ার ডান, জি দুইটা দিছো মাত্র, তুমি তো চাইলে 20টা দিতে পারো, রমা হালদার। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছি 100 এর কাছাকাছি, অন্তত 200 জন জয়েন করুক, তারপর আমরা ক্লাস শুরু করবো। আজকে হচ্ছে জ্যামিতির উপর শেষ ক্লাস, দারুণ একটা ক্লাস হবে, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, টানা 2 ঘন্টা প্রায় ক্লাস হবে। দেখি কত দূর পারি, শরীরে কত দূর পোলাই। সারাদিন অফিস করছি, তারপর জিমে গেছি, জিম থেকে এসে বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে বেরোইছি, বাচ্চাকে দ্রুত বাসায় দিয়ে দৌড়ে এসে স্টুডিওতে ঢুকছি। ভাবছিলাম 15তে আসবো, তা ভাবলাম যে 15তে আসলে দেরি হয়ে যাবে, ক্লাস শেষ করতে করতে 11:15 বেজে যাবে। আরমিনা, এই তো আরমিনা খুব ভালো করতেছে। সারোয়ার নিয়মিত ক্লাস দিন, ভালো করবেন। কে আছে, এটা হচ্ছে কাজল, নিয়মিত ক্লাস করেন, ক্লাস জমা দিন, ভালো করবেন। আহমেদ সাকিব ভাই আছে চিটাগাং থেকে, শান, রুবেল ভাই ভালো করতেছে, জানাতুল ফেরদৌস ভালো করতেছে, মারুফ হোসেন আপনার কোথায়, মারুফ হোসেন আপনি কোথায়, মারুফ ভাই খুব ভালো করতেছে, শেখ সাদি খুব ভালো করতেছে, আরাফাত ভাই ভালো করতেছে, হিনা পারভিন ভালো করতেছে, খালেদা ভালো করতেছে, সালমা খাতুন সম্ভবত ফেসটা চিনি না, বুলবুল আহমেদ সম্ভবত নতুন, মোহাম্মদ হাসান, শাহজাহান শামীমকে মেনশন করে, নিজেরটা নিজেই বললাম আমি ভালো করতেছি না। না বিথি ভালো করতেছে, হিনা পারভিন ভালো করতেছে, তারপর শাওন ভাই চলে আসছে, আরমিনা ভালো করতেছে, যাদের ফেস চিনি দেখছেন, রুবেল আহমেদ শরীয়তপুর থেকে খুব ভালো করতেছে। রুবেল আহমেদ ভাই সম্ভবত একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে দেখলাম আমার অনেকগুলো ভিডিও দিচ্ছে, আপনারা দেখবেন, সমস্যা নাই। জান্নাত ইসলাম শেয়ার ডান, রমা শেয়ার ডান, ভালো আছি, শেখ হিসমাও খুব ভালো করতেছে, ভালো আছি। রুবেল আহমেদ, সীমা রানী অলরেডি একটা পুরস্কার পাইছে, বাচ্চু মিয়াও খুব ভালো করতেছে। সোহান রংপুর থেকে, মনিরা খাতুন ওয়ালাইকুম সালাম, সৌরভ লাভ রিয়াক্ট দিয়েছেন। 107 জন কেন লাইভ এই মুহূর্তে, তো দেখলাম বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, সেখানে 1K 2K উপস্থিতি, আর আমার এখানে উপস্থিতি মাত্র 100। কারণ কি, একটু ফেড আপ হয়ে যাই বুঝছেন, একটু কি বলবো, ডিসমেইড হয়ে যাই যখন দেখি উপস্থিতি কম। তারাগঞ্জে ধান কাটা প্লেয়ার রেডি তো, তারাগঞ্জ কোথায়, শাওন ভাই যেন কোথা থেকে ভুলে গেছি। আরাফাত ভাই স্যার পেজ ঠিক আছে, জি পেজ ঠিক আছে। কালকে আমার আইডি হ্যাক করছে, আইডি হ্যাক করার পরে ফেসবুক অথরিটি আমাকে জানাইছে যে আপনার আইডি হ্যাকড হয়েছে। তারপরে আমি আমার ওই যে ছবি তারপরে ভোটার আইডি কার্ড এগুলো আপলোড করলাম, পরে ওরা আইডি এবং পেজ দুইটাই লক করে দিছিল। পেজ যদিও আমি আমার
স্যারের অ্যাডমিন আছে আমার পেজে, স্যারের আইডি আমি আমার ফোনে লগ ইন করে আবার পেজে ঢুকতে পারছি, কিন্তু আইডিতে ঢুকতে পারিনি। আইডি সম্ভবত 6-7 ঘন্টা পরে আমার আইডি চালু হয়েছে। শেয়ার ডান, বিথি শেয়ার ডান, গাজীপুর থেকে আছেন বাচ্চু মিয়া, টাঙ্গাইল স্যার কমেন্ট পড়েন, পড়ছি। তানজিলা আক্তার খুব ভালো করতেছে, বর্তমানে যারা ভালো করতেছে তার ভিতর তানজিলা আক্তার একজন। আখি ভালো করতেছে, নাসির ভালো আছি, আকাশ ভালো করতেছে, রুবেল আহমেদ, রুবেল ভাইকে দেখি, হয়তো রুবেল ভাই এর এখনো ক্লাস জমা পাই নাই। শরীফ ভাই শাবনুর রহমানকে মেনশন করছে, শাবনুর রহমান অলরেডি একটা পুরস্কার পাইছে। জিয়াউল ইসলাম, আমি যে পরীক্ষা দিতে পারছি না স্যার কেন? রায়হান ভাই, শরীফ ভাই শেষ বিকালের ফুলও ভালো করতেছে, রুবেল আহমেদ, সালমা খাতুন রাজশাহী থেকে স্যার, শরীফ আলম পিন্টু একটা পুরস্কার পাইছে, খুব ভালো করতেছে। শাম্মী আক্তার, শাম্মী আক্তারও ভালো করতেছে। সোনিয়া রহমান সম্ভবত নূতন স্যার, আমি উপস্থিত, ধন্যবাদ। মানিক হোসেন, শামীমা আক্তার, লালমনিরহাট হাতীবান্ধ উপজেলা থেকে দিকে, ভালো জিনিসের মূল্য কম তাই। পিয়া রহমান বন্যা ভালো জিনিসের মূল্য কম। মাহফুজ আল হাসান ময়মনসিংহ থেকে, শরীফ ভাই, আরে বইন রে কাকে বলছেন? স্যার ভালো আছি রংপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভে 140 জনের মতো উপস্থিতি। আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে, আপনাদের নিজস্ব গ্রুপে, পেজ, আইডিতে। আপনার 100, এই মুহূর্তে 35 জন আছেন, 135 জন শেয়ার দিলেও তো 135টা শেয়ার হয়। সীমা খুব ভালো করতেছে, শাম্মী ভালো করতেছে, সাদি ভালো করতেছে, বিথি, রুহুল ভাইকে দেখছি না তো, রুহুল ভাইরে তো আমিও দেখতেছি না। শাহ আলম ভালো করতেছে, জান্নাত ভালো করতেছে, সঞ্জিত সাহা সম্ভবত নতুন, ঢাকা থেকে। আসেন আমরা কথা না বাড়ি ক্লাস শুরু করি। ক্লাস অলরেডি 4 মিনিট 40 সেকেন্ড শেষ। তামান্না রহমান, এটা আছে কি আহমেদ তিহান, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। স্বপ্নবাজ, ধন্যবাদ স্যার, পরীক্ষা খুঁজে পাই না। পাবেন, আস্তে আস্তে পাবেন, সবই পাবেন, সব পেজে আছে, পাবেন না কেন? ফার্স্ট স্টুডেন্ট আমি, শাবনুর, দুজন ফার্স্ট স্টুডেন্ট, বুঝতে পারছি। শরীফ, শেখ সাদি, এই যে রুহুল ভাই চলে আসছে, সীমা, শাওন, বর্মন, চৌধুরী আসেন চট্টগ্রাম থেকে, বাইজুদ্দিন ভাই ফেনী থেকে, বাপি, শাবনুর চলে আসছে, শাবনুর একটা পুরস্কার পাইছে। কামরুল ইসলাম উত্তরা থেকে, আরিফিন সবুজ, শান্ত হোসেন, সুফিয়ান, শিমু, মাহফুজ আল হাসান, এমএসসি আফরোজা খাতুন। আসেন কথা না বলে আমরা ক্লাস শুরু করি। হাতিবন্ধ থেকে আসেন সোহেল প্রধান, সীমা আছেন নওগাঁ থেকে। আমরা কি পড়াচ্ছি বলেন তো? আমরা মূলত গণিত শিখতেছি, ছিল আমাদের টার্গেট প্রাইমারি গণিত, তাই না? প্রাইমারির পাশাপাশি আমরা কিন্তু নিবন্ধন গণিত করতেছি, বিসিএস প্রিলির গণিত করতেছি, 11 থেকে 20তম গ্রেডে যা আছে সব করতেছি। আমরা মূলত করাচ্ছি প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025, এই বইটা থেকে হুবহু সবগুলো গণিত। অলরেডি আমরা 27টা ক্লাসের মাধ্যমে 11টা পাটিগণিত চ্যাপ্টার শেষ করছি। আর জ্যামিতির ছিল 5টা চ্যাপ্টার, আজকে 5টা চ্যাপ্টারের উপর হচ্ছে আমার 28, 29, 30, 7টা ক্লাস, অর্থাৎ জ্যামিতির 5টা চ্যাপ্টার। এই যে আজকে হচ্ছে অধ্যায় 3 না, এটা হচ্ছে অধ্যায় 5, ক্লাস হচ্ছে 34, 28, 29, 30, 31, 32, 33, 34, এই 7টা ক্লাসের মাধ্যমে 5টা জ্যামিতি চ্যাপ্টার আমাদের আজকে জ্যামিতি শেষ। আগামীকাল থেকে আমরা শুরু করব বীজগণিত, ঠিক আছে? আশা করা যায় খুব আমরা ভালো করবো এই সবগুলো ক্লাস করতে পারলে। তাহলে এখানে হচ্ছে 34টা ক্লাস, দেখি বীজগণিতে হয়তো 8টা ক্লাস লাগতে পারে, তার মানে হয়তো 42টা ক্লাস, যেখানে আমার 35টা ক্লাস দেওয়া কথা ছিল সেখানে 42, সর্বোচ্চ 43, 44টা ক্লাস লাগতে পারে। এর ভিতরে আমরা এই প্রফেসর প্রকাশনীর যত গণিত আছে সব গণিত দেখাই দিচ্ছি। আর বইয়ে যা আছে তার থেকে অন্তত, বইয়ে যা আছে তাদের সেমি 20%, আমার নিজের থেকে আমি ঢালতেছি 80%। আসেন কথা না বলি 150+ লাইভে পৌঁছে দিই। আপনারা একটু শেয়ার করে দেন লাইভটা। আমরা ক্লাস শুরু করি, প্রতিদিন 9টা বাজে ক্লাস। আজকে সম্ভবত 9টা 2-এ ঢুকছি, বললাম দৌড়ে এসে ঢুকছি, 2 মিনিট দেরি হয়েছে। আগে জব পরে সব, এটা হচ্ছে আমার স্লোগান। এই একটা থিং, আগে জব পরে সব, একটা দর্শন, ফিলোসফি যদি আপনি আমার মাথায় ঢুকাতে পারেন, আপনার জব নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। পড়েন কি আছে, আমরা শুরু করি তাহলে, তাই না? খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। আপনার কনসেন্ট্রেশন আমি ধরে রাখতে পারবো না, আপনার কনসেন্ট্রেশন আপনি ধরে রাখতে হবে। এর জন্য কি করতে হবে? আপনাকে ঘন ঘন কমেন্ট দিতে হবে। কমেন্ট দিলে আপনার দিকে আমারও ভালো খেয়াল থাকবে। আর এখানে যারা আছেন সবাইকে বলবো যে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না, শুধু শুধু অন্যদের মনোযোগ নষ্ট করবেন না। গত ক্লাসে আমি দেখছি অনেকেই আলতু ফালতু উল্টাপাল্টা কমেন্ট করছেন, কিন্তু আমার এই যে পুরানো প্রিয় স্টুডেন্ট, তাই আমি কিছু বলি নাই। তার মধ্যে 2 জনকে সম্ভবত বিথি আর মিমকে 15 মিনিটের জন্য আমি মিউট করছিলাম, আজকে যেন মিউট না করতে হয়। পড়েন কি বলছে দেখেন, ঠিক আছে? একেবারে পড়াশোনা রিলেটেড কথাবার্তা হবে, কারণ আমরা এখানে অনেক বেশি সিরিয়াস। কথা বলেন, ভালো কথা বলেন, গ্রুপে বলেন, গল্প করেন, আড্ডা করেন, ফান করেন, এন্টারটেইনমেন্ট করেন। আগে জব করেন, তারপরে প্রচুর এন্টারটেইনমেন্ট করবেন। কি বলছে বলেন? একটি খোলা জলাশয়ের দৈর্ঘ্য, পড়েন, দ্রুত পড়েন। প্রয়োজনে সুবিধা, খাতা কলম আছে না? যাদের খাতা কলম কাছে নেই দ্রুত টেবিলে গিয়ে বসেন খাতা কলম নিয়ে। আর যদি টেবিলে না বসতে পারেন তাহলে মোবাইলে করেন এবং ঘন ঘন কমেন্ট দিন। আগে জব পরে সব, জুলফি,
কি বলছে, একটি খোলা জলাশয়ের, আস্তে আস্তে করাই, আস্তে আস্তে না করলে আমার কষ্ট হয়ে যাবে, কারণ জ্যামিতি আজকে শেষ করে দেবো, ঠিক আছে। ক্লাস হবে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। মাত্র আমার ক্লাস শুরু হলো, এতক্ষণ আমি শুধু কথা বললাম জাস্ট আপনাদের কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য। এখন বাজে কত, এখন বাজে হচ্ছে 9টা, এই মুহূর্তে বাজে হচ্ছে আমার 9টা 12। এখন থেকে টানা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস হবে। একটি খোলা জলাশয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, আর 1 ঘন্টা 45 মিনিট যদি আপনি আমার সাথে শুরু থেকে সে টিকে থাকতে পারেন, আপনার জব হবে, আজকে হোক আর কালকে হোক। আমি বললাম, আপনি বুঝেন কি না বুঝেন সেটা ব্যাপার না, আপনি সব বুঝবেন এমনটি না, সব বোঝার দরকার নেই। যেটা বুঝবেন না সেটা লিপ করে যান, যেটা বুঝেন সেটা বুঝেন, যেটা অল্প বুঝেন সেটা ট্রাই করেন। এর পরবর্তী যখন আমরা, এরপরে আবার আমরা যখন 40-45টা ক্লাস দেবো, এই 45টা খেল শেষ হলে প্রধান শিক্ষকের জন্য নিবন্ধনের জন্য, তখন আপনি বুঝবেন, আপনি আস্তে আস্তে বুঝবেন, সব যে বুঝবেন তা না। আপনার কাজ হচ্ছে শুধু ফিল্ডে টিকে থাকা, ফিল্ড থেকে ঝরে যাওয়া যাবে না, টেবিলে বসে থাকতে হবে মাজা সোজা করে, ঠিক আছে। টেবিল থেকে পড়ে যাওয়া যাবে না, প্রয়োজনে দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। একটি খোলা জলাশয়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার এবং 100 মিটার। একটা খোলা জলাশয়, জলাশয় মানে কি, যেখানে যে পানি থাকে, তাই না, খোলা জলাশয়, জলাশয়টা এরকম হইতে পারে। আমি কিন্তু এই চিত্রগুলো কোথা থেকে জানি আঁকা ছিল। একটা খোলা জলাশয়ের দৈর্ঘ্য হচ্ছে, দেখেন, উচ্চতা, উচ্চতা মানে গভীরতা, যাই হোক, উচ্চতা হচ্ছে আমার 100 মিটার, আর 2.5 মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য, 2.5 মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর 2 মিটার হচ্ছে আমার, 2 মিটার হচ্ছে আমার কি, প্রস্থ। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাহলে এর ভিতরের আয়তন কত? এটা একটা কিউব, মানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে এর ভিতরে আয়তন হবে 100 দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 100 গুণ 2.5 গুণ 2, তাই না? হ্যাঁ, তাহলে 2.5 মানে 25 দুগুণে 50, মানে হচ্ছে 5, 5 গুণ 100 সমান সমান হচ্ছে 500, এটি অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 500। দ্রুত কমেন্ট দেন, আমরা অনেক শিখবো, এগুলো খুব সহজ অঙ্ক। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান সমান হচ্ছে কি, কিউব বা ঘন। কিউবের তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকে, এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা। এর ভিতরের আয়তন চাইছে, ভিতরের আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 2.5 গুণ 2 গুণ 100 সমান সমান হচ্ছে 500 কি, 500 ঘন মিটার। কিউব মানেই ঘন, জি। রিয়াদ ভাই কমেন্ট দিছেন, দ্রুত কমেন্ট দেন, দ্রুত। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা শেষ। আর যেখানে মনে করেন কিউব থাকে, আমরা যে কিউব ঘুরাই না, মিলাই, আমার বাচ্চা অলরেডি 2-3টা শেষ করছে, নষ্ট করছে, ভাঙছে। কিউবের কিন্তু দেখবেন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা শিখছে, ওই যে 3x3 কিউব আছে না, 3 গুণ 3, যেটা ঘুরাইয়া মিলাই, ওটা কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান থাকে। এটাও ঠিক একটা কিউব, কিন্তু এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা। তাহলে কি বলছে দেখেন, 2 নম্বর, এটা কিন্তু সব প্রফেসর থেকে নেয়া, আমিও কিছু গণিত ঢুকাইছি শেষের দিকে। পৃথিবীর 2টি স্থানের দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে ওই 2টি স্থানের সময়ের পার্থক্য কত হয়? পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড জানেন না? জানেন। পৃথিবীর 2 পোল, দেখেন এরকম যদি হয় পৃথিবী, এদিকে যদি হয় আমার সাউথ পোল, আর এদিকে যদি হয় আমার উত্তর পোল, তাহলে সেই পোল পৃথিবীটাকে এইভাবে কি করছে, দ্রাঘিমাংশে মানে লঙ্গিটিউডে ভাগ করছে, তাই না? এইভাবে লঙ্গিটিউডে ভাগ করছে। তো এই যে জায়গা, এই জায়গাটা হচ্ছে 0 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 0 ডিগ্রি, মানে গ্রিনিচ মিন টাইম, ওই যে লন্ডনের সোজা, এই সে আটলান্টিক মহাসাগর, খাটের নিচে চলে গেছে, আটলান্টিক মহাসাগরের মধ্যে। তো দেখেন এই জায়গাটা যদি হয় আমার 0 ডিগ্রি, এখান থেকে সোজা এদিকে 180 ডিগ্রি যাবে, সেখান থেকে সোজা 180 ডিগ্রি যাবে, আর এই 180 ডিগ্রি 180 ডিগ্রি পৃথিবীর উল্টা দিকে গিয়ে মিলবে। যে জায়গাটা মিলছে ওইটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, এটা হচ্ছে জাপান এবং রাশিয়া, জাপান, রাশিয়া এবং আমেরিকা এর মাঝখানে অবস্থিত। আচ্ছা, ওটা আমরা না করি, আমরা এখানে দেখি। তাহলে বলছে যে পৃথিবীর যে, এই যে দেখেন 100, এখানে বলছে কি, পৃথিবীর মোট দ্রাঘিমা রেখা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম, মোট হচ্ছে 360 ডিগ্রি। ওই যে গ্রিনিচ মিন টাইম যে জায়গাটা, গ্রিনিচ নামক জায়গা, ওই জায়গাটা থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি আর পশ্চিম দিক থেকে 180 ডিগ্রি, 180 যেখানে মিলছে ওই জায়গাটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে দেখা যাচ্ছে পূর্ব দিকে 180, পশ্চিম দিকে 180, তাহলে মোট পৃথিবীটাকে কত দ্রাঘিমায় ভাগ করছে, 180 + 180 360 ডিগ্রিতে ভাগ করছে। এখন পুরো পৃথিবীটাকে 360 ডিগ্রি দ্রাঘিমা রেখায় ভাগ করছে। এখন বলছে দেখেন, পৃথিবী একবার আবর্তন করে 24 ঘন্টায়, 24 ঘন্টা বা 24 গুণ 60 মানে 1440 মিনিটে। আবার বুঝেন, পৃথিবী 24 ঘন্টায় একবার আবর্তন করে, 24 ঘন্টা মানে 24 গুণ 60 1440 মিনিটে। পৃথিবী পুরো একবার আবর্তন করে 1440 মিনিটে।
এই 1440 মিনিটে পুরো পৃথিবীটা ঘুরে আসে, মানে 360 ডিগ্রি ঘুরে আসে। তাহলে 1440 মিনিট এই 360 দিয়ে ভাগ করলে কত হয়? 4 মিনিট। মানে প্রতি ডিগ্রি পৃথিবীর ঘুরতে সময় লাগে 4 মিনিট। সহজ হিসাব। তাহলে বলছে যে গ্রিনিসের মিন টাইম থেকে ওই যে জায়গাটা গ্রিনিস নামক জায়গা, ওই জায়গা থেকে পৃথিবীটা কি করছে 180 ডিগ্রি কি লঙ্গিটিউডে ভাগ করছে, দ্রাঘিমায় ভাগ করছে, আবার ওদিক থেকে 180 ডিগ্রি লঙ্গিটিউডে ভাগ করছে। এই 180 ডিগ্রি এদিক থেকে আর এদিক থেকে যেখানে এসে মিট করছে ওই জায়গাটা হচ্ছে কি আন্তর্জাতিক তারিখ রেখা। তো এদিকে 180 ডিগ্রি আর এদিকে 180 ডিগ্রি, মোট হলো আমার 360 ডিগ্রি। তাহলে পুরো পৃথিবীটাকে আমরা ভাগ করলাম 360 ডিগ্রি লঙ্গিটিউডে, মানে দ্রাঘিমায়। আর এই 360 ডিগ্রি দ্রাঘিমা পুরো পৃথিবী ঘুরতে সময় লাগে 1460 মিনিট। এই যে 1460 মিনিট, তার মানে প্রতি 1 ডিগ্রি ঘুরতে 360 দিয়ে ভাগ দিলে 4 মিনিট সময় লাগে। তাহলে বলছে কি দেখেন, পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুই স্থানের সময়ের পার্থক্য কত হবে? 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট। তাহলে যেমন এখানে আমি সব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। দেখেন আমাদের ঢাকার উপর দিয়ে গেছে 90 ডিগ্রি। ওই গ্রিনিস মিন টাইম থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ভাগ করতে করতে, ঠিক আছে, এখান থেকে মনে করেন এখানে হচ্ছে আমার গ্রিনিস মিন টাইম 0 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম করতে করতে আমাদের যেখানে ঢাকা, সেখানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি গেছে ঠিক ঢাকার উপর দিয়ে। তাহলে 90 গুণ 4, এই যে দেখেন আমি নিচে ব্যাখ্যা করে দিছি, 90 ডিগ্রি অর্থাৎ 90 গুণ 4 মানে 360 মিনিট পার্থক্য। গ্রিনিস সময় থেকে আমাদের এই জায়গায় সময়ের পার্থক্য হচ্ছে 360 মিনিট বা 6 ঘন্টা। গ্রিনিস মিন টাইম ওই জায়গার যে টাইমটা, যেমন কলকাতার আমরা জানি যে আমাদের এখানে সময়ের আর কলকাতার সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট। দেখেন কত মিনিট? 30 মিনিট। আবার এই 30 মিনিট, এই 30 মিনিটের পার্থক্য, আবার প্লেনে যেতেও সময় লাগে 30 মিনিট। এখন ঢাকা এবং কলকাতার সময়ের 30 মিনিট পার্থক্য, 30 মিনিট। তার মানে 30 মিনিট মানে কি প্রতি ডিগ্রির জন্য 4 মানে 7.5, 7.5 ডিগ্রি ওরা আমাদের থেকে কোথায়? পশ্চিমে। তাহলে আমরা যদি 90 ডিগ্রিতে অবস্থিত হই, ওরা 7.5 বাদ যাবে, ওরা হচ্ছে 82.5 ডিগ্রিতে অবস্থিত। 82.5 ডিগ্রিতে অবস্থিত। ওরা আমাদের থেকে কোথায়? পশ্চিমে। অর্থাৎ ওরা আমাদের থেকে শুরু হয়েছে কোথা থেকে বলেন? ওই পশ্চিম দিক থেকে, লন্ডন থেকে শুরু হয়েছে। তাহলে আমাদের এখান থেকে তো কলকাতা, তারপরে না লন্ডন, ঠিক আছে? তা লন্ডন থেকে শুরু হয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে করতে কলকাতার মধ্য দিয়ে গেছে 82.5, আর আমাদের ঢাকার মধ্য দিয়ে গেছে 90। আবার দেখেন গরম লাগে কেন, এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান, তাই না? আবার দেখেন আমাদের এই যে ঢাকার মাঝখান দিয়ে গেছে, এই যে আমরা ঢাকায় দাঁড়িয়ে আছি উত্তর দক্ষিণ, ঢাকার মাঝখান দিয়ে গেছে 90 ডিগ্রি। চট্টগ্রামের মাঝখান দিয়ে গেছে 92 ডিগ্রি। বুঝলেন, ঢাকার মাঝখান দিয়ে গেছে আমার 90 ডিগ্রি, চট্টগ্রামের মাঝখান দিয়ে গেছে 92 ডিগ্রি। তার মানে ঢাকার ওরা ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট, এটা মনে করেন সিলেট, এটা হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে আমার ঢাকা। তাহলে ঢাকার মাঝ থেকে গেল 90 ডিগ্রি, আর চট্টগ্রাম সিলেট ওই বরাবর গেছে 92 ডিগ্রি। তার মানে ঢাকা থেকে চট্টগ্রাম, এই মুহূর্তে যারা চট্টগ্রামে আছে চৌধুরী ভাই, ওনারা আমাদের থেকে 2 ডিগ্রি সামনের দিকে এগিয়ে আছে। তার মানে ওনারা আমাদের থেকে 8 মিনিট সময় এগিয়ে আছে। ওনারা আমাদের প্রকৃত সময় 8 মিনিট সময় এগিয়ে আছে। এই মুহূর্তে আমাদের এখানে বাজে হচ্ছে 9টা 40, তার মানে চট্টগ্রামের প্রকৃত সময় হচ্ছে 9টা 48। বুঝতে পারছেন? এই মুহূর্তে আমাদের এখানে বাজে হচ্ছে 9টা 40, কলকাতা এই মুহূর্তে সময় হচ্ছে কি 9টা 40 থেকে 30 বাদ দেন, তার মানে 8টা 50। 8টা 50, কলকাতা 30 মিনিট পিছিয়ে আছে, তাই না? তাই এখন দেখেন এই যে ঢাকা, এই ঢাকা দিয়ে আমাদের গেছে 90 ডিগ্রি। এখন রাজশাহী মানে এই যে নওগাঁ, যেটা চাঁপাইনবাবগঞ্জের ওর একেবারে পশ্চিম সীমানা মানে ইন্ডিয়ার সীমানা, ওই জায়গা দিয়ে গেছে হচ্ছে আমার 88 ডিগ্রি। 88 ডিগ্রি, তার মানে ওরা আমাদের থেকে 2 ডিগ্রি পিছনে আছে, 2 ডিগ্রি পরে পশ্চিমে। তা 2 ডিগ্রির জন্য 8 মিনিট সময়ের পার্থক্য, 2 ডিগ্রির জন্য 8 মিনিট সময়ের পার্থক্য, অর্থাৎ আমাদের এখানে বাজে 40, ওদের এখানে বাজে 32। সময়টা বুঝতে পারছেন? তার মানে বলছে প্রতি 1 ডিগ্রির জন্য, মানে পৃথিবীর যে কোনো এক জায়গা থেকে যদি আপনি আরেক জায়গায় যান, সময়ের পার্থক্য মানে ডিগ্রির পার্থক্য, দ্রাঘিমের পার্থক্য যদি 1 ডিগ্রি হয়, তাহলে আপনার সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে গ্রিনিচ মিন টাইম থেকে আমাদের এই জায়গা পর্যন্ত দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 গুণ 4 মানে 360 মিনিটের পার্থক্য, 360 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা। তার মানে গ্রিনিচ মিন টাইম থেকে আমাদের এই জায়গার সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার। বুঝতে পারলে কমেন্ট দেন ক্লিয়ার। 2 ক্লিয়ার, CLER, এটা হচ্ছে সাধারণ জ্ঞান।
ধন্যবাদ বন্যা। কমেন্ট দেন দ্রুত কে কে বুঝছেন, আর না বুঝলে ভিডিও লেসন দেওয়া আবার টেনে দেখবেন। এটা সাধারণ জ্ঞানের ব্যাপার তো, তবে এগুলো অঙ্কে আসে, অঙ্কে আসছে বেদে এই যে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, এটা কিন্তু গণিতে আসছে, যার কারণে আমি অল্প করে বুঝালাম। এটা যদি সাধারণ জ্ঞানে বুঝাতাম তাহলে এটা আরো সময় নিয়ে আরো সুন্দর করে বুঝাতাম। এটা প্রাইমারি নিবন্ধনের জন্য তাই এইটুকু বুঝাইছি। এটা যদি আমি বুঝাইতে চাই বিসিএস এর জন্য তাহলে এরকম 2-3 পৃষ্ঠা লাগবে, কারণ এটা শুধু হচ্ছে আমরা লঙ্গিটিউডটা বুঝালাম, ল্যাটিটিউড কিন্তু বুঝাই নাই। আমরা কত ডিগ্রি ল্যাটিটিউডে বলতো 23.5, 23.5 ডিগ্রি অক্ষরেখায়। লঙ্গিটিউড গেছে এইভাবে, ল্যাটিটিউড গেছে এইভাবে। ক্লিয়ার? অসাধারণ উপস্থাপনা, ধন্যবাদ বর্মন। ক্লিয়ার? আসেন 3 নাম্বার কি বলছে বলেন। একটি বাড়ির উচ্চতা 40 ফুট, একটি বাড়ির উচ্চতা আছে 40 ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে, এই যে বাড়ির দেয়াল, বাড়ির উচ্চতা মানে কি দেয়াল 9 ফুট দূরে অবস্থিত। তাহলে এটা হচ্ছে আমার 40 ফুট, এটা হচ্ছে 9 ফুট দূরে। উপরে মইয়ের বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, এখানে একটা মই আছে। মইয়ের এই যে হচ্ছে আমার মইয়ের গোড়া হচ্ছে বাড়ির দেয়াল থেকে মাটিতে 9 ফুট দূরে অবস্থিত, আর মইয়ের মাথা হচ্ছে কি আছে, বাড়ির ছাদ ছুঁয়ে আছে। তাহলে বলছে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটির উচ্চতা কত ফুট, এই মইয়ের উচ্চতা কত। এটা যদি 41 হয়, এটা যদি 9 হয়, সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই এটা হচ্ছে আমার 41, তাই না? তাহলে এটা অ্যান্সার হচ্ছে 41। কমেন্ট দেন দ্রুত, 4 মিনিট। বুঝছেন না কত সুন্দর করে বুঝাইছি? 2 মিনিটের ভিতরে বুঝাইছি। কি বুঝাইছি? লঙ্গিটিউড। অনেক ভালো করে বুঝলাম, ধন্যবাদ। রনি কুমার দাস, সাম্যাক, দ্রুত কমেন্ট দেন, দ্রুত। ক্লিয়ার? তাহলে এটার আনসার হচ্ছে আমাদের 41। এটা যদি 40 হয়, এটা যদি 9 হয়, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? 41 হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। মানে 40 এর স্কোয়ার প্লাস 9 এর স্কোয়ার তার রুট, তার মানে 4 4 1681, 1681 তার রুট, মানে 41। সবার কমেন্ট দেখতেছি, নতুন দেখতে পাচ্ছি পাপিয়া সারোয়ার, আরেফিন সবুজ। এই দেখেন এখানে একটা আছে, কোনটি সঠিক উত্তর? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক। আমরা জানি যে কি জানি, সাইন, এটা কত সাইন আছে তাই না, সাইন 180 ডিগ্রি মাইনাস এক্স সমান সমান সাইন এক্স। আমরা একটা সূত্র জানি কি, সাইন 180 মাইনাস এক্স সমান সমান সাইন এক্স। এখন এই সূত্র অনুযায়ী বলেন কোনটা কারেক্ট হয়। দেখেন সাইন 1 ডিগ্রি, সাইন 1, যদি সাইন এখানে 1 দেন তাহলে আমরা পাই সাইন 1 ডিগ্রি সমান সমান, এখানে আছে এক্স এর মান 1 দেন, তাহলে সাইন 1 সমান সমান 180 থেকে যদি 1 যায় 179 হয়। এটা হয় আমার অ্যান্সার। সাইন 1 ডিগ্রি, এই যে সাইন 1 ডিগ্রি সমান সমান সাইন 179। এক্স এর মান যা দেন, এক্স এর মান যদি আমার 10 দেন, দেখেন এক্স এর মান যদি আমার 10 দেন তাহলে হয় আমার, এটা হচ্ছে সাইন 10 ডিগ্রি, তাহলে 80 থেকে 10 গেলে এখানে হয় আমার সাইন 170 ডিগ্রি। সহজ হিসাব। এখন এই সূত্রটা দিয়ে এইগুলো করতে পারি, ঠিক আছে? সাইন 180 মাইনাস এক্স সমান সমান সাইন এক্স, মানে আমার এখানেও আছে এক্স, এখানেও আছে এক্স। এক্স এর মান আমি যদি 1 ধরি তাহলে এখানে হয় সাইন 1, এক্স এর মান যদি 1 ধরি 180 থেকে 1 গেলে সাইন 179। এটা হচ্ছে অ্যান্সার। সাইন 1 ডিগ্রি সমান সমান সাইন 170 ডিগ্রি। দেখেন এই সূত্র অনুযায়ী আমরা এইটাই অ্যান্সার পাই। কে অ্যান্সার দিছে? কাজী আব্দুর রউফ, রমা হালদার। জি স্যার, কারণ সাইন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। জি ধন্যবাদ কাজী আব্দুর রহমান। দ্রুত কমেন্ট দেন, আমাদের কিন্তু প্রচুর গণিত আছে আজকে আমাদের হাতে। এটার অ্যান্সার হচ্ছে ক। কি বলছে দেখেন, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক। 3 সেন্টিমিটার, দেখেন এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটারের একটা ঘনক, এটা দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তারপরে বলছে যে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, মানে ধার হচ্ছে 3 সেন্টিমিটার। দেখেন ফোন একটু সাউন্ড করতেছে। এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনক কিউব, এর ধার হচ্ছে 3। তাহলে এটার কিউব মানে, এটা হচ্ছে কিউব, এটাও কিউব, কিউব কিউব মানে কিউব। তাহলে এটার ক্ষেত্রফল, এটার আয়তন কত হবে?
এটার আয়তন হবে, দৈর্ঘ্য হচ্ছে আমার 3, প্রস্থ হচ্ছে আমার 3, উচ্চতা হচ্ছে 1, তাহলে 3 3 9, 3 9 27, এটা হচ্ছে আমার 27 কি মিটার নাকি ঘন সেন্টিমিটার, 27 ঘন সেন্টিমিটার, এটার আয়তন 27 ঘন সেন্টিমিটার। মানে মনে করেন যে এটা একটা স্বর্ণের বার, তার মানে এখানে 27 ঘন সেন্টিমিটার স্বর্ণ আছে, অথবা পানির একটা বক্স, স্বর্ণই ধরেন। এটা হচ্ছে একটা স্বর্ণের বার যার দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতা 4, তাহলে 4 4 16, 4 16 64। এই স্বর্ণ, এখানে যে স্বর্ণের পরিমাণ আছে এটা হচ্ছে, এটা এটা একটা স্বর্ণের বার। এই স্বর্ণের বারের আয়তন হচ্ছে 4 গুণ 4 গুণ 4 মানে 64 ঘন সেন্টিমিটার। এইটা আরেকটা স্বর্ণের বার, এটার ধার হচ্ছে 5, দৈর্ঘ্য 5, প্রস্থ 5, উচ্চতা 5 5 25, 5 25 125, তাহলে এইটার আয়তন হচ্ছে 125 ঘন সেন্টিমিটার। তাহলে এই তিনটাকে আপনি গলিয়ে একসাথে যদি করেন তাহলে 125 64 আর 16, 5 আসছে 9 আর 7 16, 16 6 1 2 এর 1 3, 6 3 9, 10 11 1, 1 আর 1 2, তার মানে 216 হবে। এই স্বর্ণের বারের আয়তন হচ্ছে আমার 27 ঘন সেন্টিমিটার, এই স্বর্ণের বারের আয়তন হচ্ছে 64 ঘন সেন্টিমিটার, এই স্বর্ণের বারের আয়তন হচ্ছে 125 ঘন সেন্টিমিটার। এই তিনটাকে যদি গলাইয়া একসাথে করে ফেলেন তাহলে এইরকম একটা স্বর্ণের বার হবে, এরকম বড় একটা স্বর্ণের বার হবে, যেটার আয়তন হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। তাহলে এটা যদি 200 ঘন সেন্টিমিটার হয় তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হবে? দৈর্ঘ্য x, প্রস্থ x, উচ্চতা x, তার মানে এটা ক্ষেত্রফল, এটা আয়তন হচ্ছে x কিউব সমান সমান 216। 216 এর কি করতে হবে? রুট কিউব করতে হবে। 216 এর রুট কিউব করলে কত হয়? 6 হয়। তার মানে এইটার দৈর্ঘ্য হবে 6, প্রস্থ হবে 6, উচ্চতা হবে 6, মানে এই কিউবটার ধার দৈর্ঘ্য হবে, ধার মানে কি ডাইমেনশন, 6 6 6, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। এই যে ধার, এখানে কিন্তু ধার ছিল না, ছিল বাহুর দৈর্ঘ্য, আসলে এটা বাহু না, এটা হচ্ছে ধার। দৈর্ঘ্য প্রস্থ থাকলে বাহু হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে সেটা ডাইমেনশন বলে বা ধার। তাহলে এইটাকে গলাবেন, এইটাকে গলাবেন, এইটাকে গলাবেন, গলাইয়ে ঠিক এইরকম একটা আপনি কি কিউব তৈরি করবেন, স্বর্ণের বার তৈরি করবেন, স্বর্ণের একটা কিউব তৈরি করবেন। এটার আয়তন কত? 216। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত বা প্রস্থ কত বা উচ্চতা কত? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে হচ্ছে 216। আয়তন 6। কামরুল হাসান, নাজনীন নাহার, মায়া খান, সাবনুর রহমান, দ্রুত কমেন্ট দেন সবাই। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 6, মানে 3 4 আর 5 গলাইলে আমি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা স্বর্ণের বার পাবো। ঠিক আছে, একটা কিউব পাবো, স্বর্ণের কিউব। মুখস্থ হয়ে গেছে তাই না? এটা এটা কি বলছে বলেন, এটার অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড, দ্রুত। সাবিহা, তানজিলা, সোনিয়া, রাবিকুল, লিটন, ইউআর রহমান, উল্লাহ, কালিমুল্লাহ, শাওন শাহ, ইসলাম সাগর। আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ। দ্রুত কমেন্টে এমনি গোলাপ ভাই, গোলাপ ভাইও আছেন, প্রাইমারি ম্যাথ করতেছেন। গোলাপ ভাইয়ের 2 দিন পরে ব্যাংকের পরীক্ষা। গোলাপ ভাই কি ব্যাংকের জন্য পরীক্ষা বলছিলেন? ব্যাংকের পরীক্ষা বলছিলেন, কিন্তু কোনটা সেটা বলেন। কে আর সুজন 180, সীমা চৌধুরী 5.6। একটি বাগানের ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল বলছে দেখেন, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্যের প্রস্থ থাকে। একটি বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2050 বর্গ মিটার, বর্গ মিটার। এর চারদিকে বেড়া দেওয়া আছে, এর চারদিকে বেড়া দেওয়া আছে, মানে এর পরিধি। একটি বাগানের ক্ষেত্রফল 2050 বর্গ মিটার, এর চারদিকে বেড়া দেওয়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য কত? তাহলে বেড়ার দৈর্ঘ্য কত? এই যে চারিদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত? আসলে এটা হয়তো আমার টাইপিং মিস্টেক হয়েছে, অথবা বইয়ে টাইপিং মিস্টেক হয়েছে। এটা হচ্ছে বর্গাকার বাগান, একটি বর্গাকার বাগান। বর্গাকার না বললে এটা অ্যান্সার বের করতে হবে। এটা মূলত একটা বর্গাকার বাগান। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল যদি 2050 হয় তাহলে বাহু কত? 2050 এর রুট করেন, রুট শিখাইছিলাম না? 2050 রুট করবেন, তাহলে এখানে 0.2 ঘর 2 ঘর শুরু করেন। 20 রুট করলে কত হয়? শুরুতে পাই 4, তার মানে 40 থেকে 41 থেকে 49 পর্যন্ত হবে। প্রথমেই পাচ্ছি 4 4 16, মানে শুরুতে আসতেছে 4, তাহলে দেখেন এই যে সম্ভবত 45 হয়। 5 5 25 না, 2050, হ্যাঁ 45ই তো হয়। আমি যদি 45 করি তাহলে তো 5 5 25 হয়।
স্যার প্রশ্ন তো ঝামেলা। আচ্ছা 45 × 45 কত? 180 তো সবাই অ্যান্সার দিচ্ছেন, আমি দেখে নিই। 45 × 45 2025। 180 যারা অ্যান্সার দিচ্ছেন, স্যার একটু লেট হয়ে গেছে। 180 যারা অ্যান্সার দিচ্ছেন অ্যান্সার রং। কারণ হচ্ছে এটা টাইপিং মিস্টেক আছে, দেখেন এটা অ্যান্সার মানে 2050 এটার রুট হয় না, এটা মূলত ছিল হচ্ছে 2025। কে ধরতে পারছে এটা? বলছে স্যার প্রশ্নের সমস্যা আছে স্যার, 45 করলে 4 দেখবেন বোধহয়। দেখেন এটা হচ্ছে মূলত 2025, এটা হচ্ছে আমার 2025। এই 2025 রুট করলে হয় আমার 45। তাহলে এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার, এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45। তাহলে 4 বাহুর দৈর্ঘ্য কত? 45 দুগুণে 90, 90 দুগুণে 9 দুগুণে 18, 180। তার মানে 4 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 180 কি মিটার। আয় হায় বলুন স্যার। না রুহুল ভাই সমস্যা নেই, কেন ভাইয়া? বুঝতে পারছেন আপনারা যারা 180 শুরুতে অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সার রং দিচ্ছেন সবাই। কারণ আপনারা এটা রুট করলেন কিভাবে বলেন? এখানে তো ছিল তো 2050, 2050 রুট করলে তো 45 হয় না। তাই মুখস্থ অ্যান্সার দেবেন না, অঙ্ক করে তারপরে অ্যান্সার দেবেন। দেখেন 2050 আমি রুট করতে যাচ্ছি, আমার রুট হচ্ছে না, আমি এখানে 4 হচ্ছে। আমি যদি 1 দিই, এককে 1, এখানে 1 থাকবে। এখানে 2 দিই, 2 দুগুণে 4 হবার কথা। এখানে 3 দিই, 3 3 এখানে 9 হবার কথা। 4 দিই, 4 4 16 হবার কথা। 5 দিই, আমি জানি 45 হয়। 5 দিলে 5 5 25, এখানে 5 হবার কথা। কিন্তু এখানে তো আছে 0, এখানে আছে কিন্তু এই দেখেন 0। তার মানে এটা আমার বর্গমূল হচ্ছে না। তার মানে এটা টাইপিং মিস্টেক হয়েছে। এখানে হবে হলো 2025, 2025। এই 2025 এর বর্গমূল করলে হয় আমার 45। তাহলে এক বাহু যদি 45 হয়, 4 বাহু সমান সমান হচ্ছে 180। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে, এবার অ্যান্সার দেন 180। স্যার আমি প্রথমে বুঝিই নাই। ও বেরা কেমনে বের করবো? ওর বেরা কেমনে বুঝি? ঠিক আছে পরে অ্যান্সার দিচ্ছি স্যার, দেন সমস্যা নেই। আবুল বাসার মতিনা, প্রয়োজনে 2 বার দেন, শুরুতে 1 বার দেন, শেষে 1 বার দেন। 6 7। একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাপ কত হবে? অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড। একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? করাইছি, এটা আগেও করাইছিলেন। জি করাইছি, সব করাইছি, করাইনি এমন কোনো বাচ্চুমে। প্রফেসরস বই না থাকার কারণে উত্তর দিতে পারি না, সমস্যা কি? বই নিয়ে নেন। প্রফেসরস প্রকাশনী যে ফেসবুক পেজ আছে, নক দেন। যদি দূরে থাকেন, টাকা পয়সার তো অভাব নেই, সবারই টাকা পয়সা আছে। অনলাইনে অর্ডার দেন, এখনই অর্ডার দেন, দেখবেন যে লাইভ থেকে বেরোয় গিয়ে না এখন অর্ডার দেন, লাইভ শেষে অর্ডার দেন, আপনার বাসায় চলে যাবে কাল পরশুর মধ্যে। প্রফেসর অন্যান্য পেজের রকমারিটা দেখলাম দাম একটু বেশি, প্রফেসরসের আমাদের নিজস্ব পেজের দাম একটু কম। আখি দাস 180 সবাই অ্যান্সার দিচ্ছেন, দ্রুত অ্যান্সার দেন। একদম আমারও নাই। পরিধি বের করলেই হবে। জি পরিধি, পরিধি না পরিসীমা। পরিধি আর পরিসীমার পার্থক্য জানেন? একটা হচ্ছে পেরিমিটার, একটা হচ্ছে সার্কামফারেন্স। বৃত্তের হয়েছে সার্কামফারেন্স, আর বর্গ বা আয়তক্ষেত্রের হয় পরিসীমা। পরিসীমার ইংরেজি কি? পেরিমিটার। মাত্রই বললাম, আমার ভুলে গেলাম। এখানে কি বলছে? সুষম বানানটা ভুল। আমার ছোট ভাইটা আজকে আসার কথা, আজকে আসে নাই, আগামীকাল আসতেছে, নিজেই করছি এগুলো, এই জন্য অনেক ভুল হয়েছে, সমস্যা নেই, সময় কই বুঝেনি তো। সুষম বানানটা ভুল, সুষম পঞ্চভুজ বলছে। সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের মানে কত? পঞ্চভুজ মানে কি? বাইরের কোণটা, তাই না? সুষম পঞ্চভুজ মানে যে বাইরের কোণটা, এই কোণটার মান কত? এই কোণটা হচ্ছে 360/5, 5 দুগুণী 10, 36 দুগুণী 72। সবাই অ্যান্সার দিচ্ছেন, এখন তো সবাই পারতেছেন, তাই না? সবাই পারতেছেন। কি বলছে দেখেন, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, তাহলে একটি অপরটি কি বলে? অ্যান্সার দেন দ্রুত। করাইছি না? করাইছি। এখন দেখেন গণিত অনেক সহজ হয়ে যাচ্ছে না? সব সহজ হয়ে যাচ্ছে, আরো সহজ হয়ে যাবে। কারণ আমি উত্তরাতে থাকি, তাই তো সমস্যা নেই, উত্তরা থেকে নিতে পারেন। জাভরান জি কে, সামর্থ্য থাকলে সবটা কিনেন, একটা কিনবেন, একটা বই শেষ করলে এরপরে বাকি যেগুলো পাবেন সেগুলো রিভিশন দিবেন। এটা হচ্ছে আমরা করাইছি, তাই না? 2 সমকোণ হলে সম্পূরক কোণ, 1 সমকোণ হলে পূরক কোণ।
এবার দেখেন এই গণিতটা কি বলছে, এটার অ্যান্সার দেন। সময় দেব, আচ্ছা যান, সময় সময় দিলাম, এইটার অ্যান্সার দেন, দেখি কার কতক্ষণ লাগে, দ্রুত অ্যান্সার দেন। আচ্ছা সময় দিয়ে দিই, সময় দেবো 20 সেকেন্ড, অথবা আরো কম দেয়, আচ্ছা আরো বেশি দেব, 30 সেকেন্ড সময় দিলাম, দ্রুত সবাই অ্যান্সার দেন। এটা প্রচুর আসে এই অঙ্কগুলা। ঘড়ি, লাইভ ছেড়ে যাবেন না কেউ, কষ্ট হলেও লাইভে লেগে থাকবেন, আমার সাথে থাকলে চাকরি হবে, আজকে হোক আর কালকে হোক। তানজিলা আক্তার, শাকিল খান, রমা, কি হয়েছে রমা ডিলিট করলা কেন কমেন্ট? সবটাই নিবেন, একটা দুইটা বই পড়ে হলে চাকরি হয় না। আপনি অ্যানালাইসিস নেন, অ্যানালাইসিসটা শেষ করেন, এরপর প্রফেসরটা নেন, প্রফেসরটা দিয়ে রিভিশন দেন, এরপরে সহকারী, এরপর জর্জেটটা নেন, জর্জেটটা নিয়ে রিভিশন দেন, একটা একটা করে। আমি তো আমার জবের সময় বাজারে এমন কোনো বই ছিল না নীল খেতে যা কিনি নাই, পড়ি নাই, সব বই কিনছি এর পড়ছি। একটা বই ভালোভাবে শেষ করতে পারলে, এই যে আপনি আমার এই ক্লাসগুলো শেষ করেন, গণিত বুঝে যাবেন, এরপর যে কোনো বই নেবেন, দেখবেন যে গণিত কয়েকদিনের মধ্যে বই শেষ। নতুন আরেকটা বই কিনবেন, রিভিশন দিবেন, আরেকটা বই কিনবেন, রিভিশন দিবেন, চাকরি কততে হবে না। আপনি সাজেশনের অপেক্ষায় বসে থাকলে চাকরি হবে? 22.5 ডিগ্রি, সবাই আনসার দিচ্ছেন, ধন্যবাদ। রাজিয়া, এই দেখেন এটা আপনারা কিভাবে করেন, সূত্রের মাধ্যমে করেন সম্ভবত। 2টা 15 মিনিটের সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 2টা 15 মিনিট। আমি এই অঙ্কগুলো কিভাবে করি দেখেন, মনে করেন পরীক্ষা হলে আইসে, প্রশ্নের চিপায় করবো, এখানে জায়গা আছে এখানে করবো, যে জায়গা আছে সেই জায়গা, আমি একটু বড় করে দেখাই। 2টা 15 মিনিট পরীক্ষায় আসার সাথে আমি অঙ্কটা ঠিক এরকম একটা ঘড়ি অঙ্কন করে ফেলি। ঘড়ি অঙ্কন করে ফেললাম, আপনারা সূত্র দিয়ে করেন, কারণ আপনারা এটা বুঝেন না। আমি কখনো সূত্র দিই না, কারণ আমি এটা বুঝি, বুঝে করবেন সবসময়। 2টা 15 মিনিট, এখানে মিনিটের কাটা কই, আগে মিনিটের কাটা হিসেবে 15, মিনিটের কাটা কই 15, মিনিটের কাটা হলো আমার এই যে, এটা হলো আমার মিনিটের কাটা। আপনি মিনিটের কাটার অবস্থান আগে নির্ধারণ করবেন। মিনিটের কাটা যদি 15 হয়, ঘন্টার কাটা ওই মিনিটের অর্ধেক, মানে 15-এর অর্ধেক, মানে কত, 7.5। আবার বুঝেন, মিনিট কত, 15 মিনিট, 15-এর অর্ধেক কত, 7.5। ঘন্টার কাটা 7.5 মিনিট সামনে এগিয়ে যাবে ওর অবস্থান থেকে। ঘন্টার কাটা কই, 2, 2 কই, এই যে হলো আমার 2, এই যে হলো আমার 2। তো বলছে যে মিনিটের কাটা যেহেতু 15 মিনিট চলে গেছে, তাহলে ঘন্টার কাটাই 15 মিনিটের সবসময় অর্ধেক, মিনিটের অর্ধেক সবসময়, তা 15-এর অর্ধেক কত, 7.5। ঘন্টার কাটা ওই 7.5 মিনিট এগিয়ে যাবে। ঘন্টার কাটা প্রশ্নে বলছে কি 2টা, এই যে 2টা, ঘন্টার কাটা তো এখানে থাকবে না, কারণ ঘন্টার কাটা, মিনিটের কাটা যখন 15 মিনিট চলে আসছে, ঘন্টার কাটা এখানে চলে আসবে 7.5, অর্থাৎ 7.5 মিনিট সামনে এগিয়ে চলে যাবে। এই জায়গাটুকুনের মান কত, 30 ডিগ্রি, তাহলে এই জায়গাটুকুনের মান কত, 22.5। পুরোটা কত বলেন, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কি আপনি 12 দিয়ে ভাগ করেন, 360 ভাগ 12, 3 12 36, মানে 30। এর প্রতিটা ঘর হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা 30, প্রতিটা ঘর হচ্ছে আমার 30 ডিগ্রি। তার মানে এই ঘরটার মান হচ্ছে আমার 30 ডিগ্রি। তো এখান থেকে 7.5 এগিয়ে গেছে, তাহলে এখানে আছে 22.5, তার মানে এই কোণটার মান হলো আমার 22.5। সারা জীবন সূত্র দিয়ে করছেন, আমি কোনোদিন সূত্র দিয়ে করি নাই, কারণ আমি এটা বুঝি কেন হয়, আপনারা বুঝেন না। সূত্র দিয়ে করছেন মানে মুখস্থ করছেন, বুঝেন নাই কেন হয়, আবার বুঝেন। দেখেন এরপরে আরো 2টা আছে, এই 2টা আপনারা নিজেরা করবেন। আগে মিনিটের কাটার অবস্থান নির্ধারণ করেন। এইটা হলো আমার একটা ঘড়ি, তাই না, এটা হলো আমার একটা ঘড়ি। মিনিটের কাটা 15, এইটা আমার মিনিটের কাটা পেয়ে গেছি। মিনিটের কাটা কত, মিনিটের কাটা 15, তাহলে 15-এর অর্ধেক কত, 7.5। এই 7.5 ঘন্টার কাটাই হয়ে যাবে। ঘন্টার কাটা প্রশ্নে কত বলছে, 2, 2 কই, এই যে 1, এই যে 2, ঘন্টার কাটা বলছে 2 এর কথা, কিন্তু ঘন্টার কাটা 2 এর সোজা থাকবে না, কারণ মিনিটের কাটা যখন এখানে থাকে, ঘন্টার কাটা তখন সোজা 2 এর সোজা থাকে না, ঘন্টার কাটা তখন আরেকটা হয়ে যায়, ঘন্টার কাটা 7.5 হয়ে যাবে, 7.5। মিনিটের কাটা 15 এগোইছে না, 15 এগোইছে, তা ঘন্টার কাটা 15-এর অর্ধেক এগোবে সব সময়। মিনিটের কাটা যা এগোবে, মিনিটের কাটা যদি 40 এগোয়, ঘন্টার কাটা 20 এগোবে 20 মিনিটে। তাহলে মিনিটের কাটা 15 মিনিট এগোইছে, 15-এর অর্ধেক কত, 7.5। ঘন্টার কাটা এখানে প্রশ্নে বলছে 2, 2টা সোজা থাকবে না, ঘন্টার কাটা এখানে 7.5 ডিগ্রি এগিয়ে যাবে, তাহলে এইটুকুনের মান কত, এইটুকুনের মান হচ্ছে 22.5। কারণ আমরা জানি এর প্রতিটা ঘর হচ্ছে 30, এর প্রতিটা ঘর হচ্ছে 30 ডিগ্রি,
পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে 12 ঘন্টা দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে দেখেন 12টা ঘর আছে, তাহলে প্রতিটা ঘর হয় 30 ডিগ্রি। বুঝতে পারছেন না? অনেক সুন্দর, দেখেন সুন্দর না? অনেক সুন্দর। এবার বলেন, আবার বোঝাই। এই যে একটা ঘড়ি, এই ঘড়িটাকে আমরা কয় ভাগ করলাম? মোট ঘড়িটাকে আমরা করছি 12 ভাগ। এখানে কত ডিগ্রি মোট? 360 ডিগ্রি। 360 ডিগ্রি আপনি 12 দিয়ে ভাগ করেন, 30 হয়। তাহলে এর প্রতিটা ঘর হচ্ছে 30। এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, কেন্দ্রের সাথে 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এটা 30। এখানে কেন্দ্রে যতগুলো কোণ আছে সব 30 ডিগ্রি। এই 12টা 30 মানে 360 ডিগ্রি। তাহলে এটা যদি আপনারা বুঝছেন না, কে কে বুঝছেন একটু কমেন্ট দেন তো, বুঝেছি অথবা ক্লিয়ার। এটা বুঝছেন কে কে একটু কমেন্ট দেন, ক্লিয়ার অথবা লেখেন বুঝেছি, বাংলায় অথবা ইংরেজিতে, বুঝেছি। চমৎকার, জাফরান জিজেকে, এই ট্রিক্স তো অ্যাভেলেবল। জি দ্রুত কমেন্ট দেন। আর এত সুন্দর অঙ্ক হয় বলে আপনারা, এত সুন্দর অঙ্ক হয় বলেন আপনারা, ক্লিয়ার, অসম, সুন্দর, বুঝেছি। বুঝেছেন না? বুঝেছেন। যদি বুঝে থাকেন, আপনারা এতদিন সূত্র দিয়ে করছেন মানে আপনি কিছু বুঝেন না, মুখস্থ করছেন। এখন আমি যেটা বুঝলাম এটা হচ্ছে বাস্তব। কারণ দেখেন কিভাবে হয়, দেখেন এটা হচ্ছে আমার, আচ্ছা এগুলো বেশি ব্যাখ্যা না করি কারণ প্রাইমারি নিবন্ধন তো, আচ্ছা এটা না ব্যাখ্যা করি, ঠিক আছে? আপনারা নিজেরাই ব্যাখ্যা করে দেখবেন যে ঘন্টার কাঁটা যদি 15 মিনিট এগিয়ে যায়, তাহলে মিনিটের কাঁটা একটু বুঝাই, দেখেন বোঝা না বুঝাইতে বললে ভালো লাগে না, ঠিক আছে? এই দেখেন এখানে, এই যে এখানে মনে করেন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এই বরাবর আছে দুইটা। এখন এর এক ঘর সমান সমান কত? 30 ডিগ্রি। মিনিটের কাঁটা যদি 30 ডিগ্রি 30 ডিগ্রি করে, মিনিটের কাঁটা যখন এই পুরো 360 ডিগ্রি এগিয়ে যাবে, মিনিটের কাঁটা মনে করেন যে, আবার বুঝাই, এই ধরনের কাজ দিয়ে আছে এই বরাবর আপনার, এই বরাবর এটা হচ্ছে আপনার মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে আপনার ঘন্টার কাঁটা, এক সোজা আছে। এখন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা সোজা 12টা সোজা আছে। ঘড়িটা আমি চালাই দিলাম, স্টার্ট করলাম, দুইটাই দৌড়াতে শুরু করলো। এখন মিনিটের কাঁটা কিন্তু দ্রুত দৌড়ায়, মিনিটের কাঁটা দৌড়াইয়া এই জায়গায় চলে আসে, মানে 360 ডিগ্রি ঘুরে আসে। মিনিটের কাঁটা 360 ডিগ্রি ঘুরে আসে। মিনিটের কাঁটা যখন 360 ডিগ্রি ঘুরে আসে, ঘন্টার কাঁটা তখন মাত্র 30 ডিগ্রি ঘুরে। ঘন্টার কাঁটা তখন মাত্র 30 ডিগ্রি ঘুরে। কি বুঝাইতে চাইছিলাম? আচ্ছা কি জন্য বুঝাইছিলাম ভুলে গেছি, এটাই করেন। তাহলে ওইটা যারা বুঝছেন এবার এইটার অ্যান্সার দেন। আমি ঠিক যেভাবে করাইছি সেভাবে, নট আপনি ওই সূত্রের মাধ্যমে করবেন না। আমি আমি যেভাবে ব্যাখ্যা করে করাইছি এগুলো আমার বিভিন্ন জায়গায় ব্যাখ্যা দেখছেন কিনা জানি না, তবে আমি যখন শিখছি 2015 সালে নিজের গবেষণা করে, এগুলো নিজে নিজে শিখছি, নিজে গবেষণা করে করে শিখছি। যখন আমি এটা শিখছি তখন আমাদের আপনাদের মতন গুগলে আইটাই ছিল না যে সার্চ দিলেই পাবেন, তখন আমি এটা নিজের মতো করে শিখছি। এবং এটা আমি যখন শিখছি, আমি যখন পরীক্ষা হলে এইভাবে করছি, তখন আমি এই ধরনের ব্যাখ্যা কোথাও কোনো বই গাইডে পাইনি, কারণ এমন কোনো বই ছিল না যে আমার কাছে ছিল না। এটার অ্যান্সার দেন, সময় দেবো 30 সেকেন্ড। এটা হচ্ছে 9-এর এ, ওইটা ছিল বইয়ে, এটা আমি এক্সট্রা নিছি। জি ধন্যবাদ, যে বুঝতে পারছেন এর জন্য অনেক ধন্যবাদ। জীবনে প্রথম বুঝলাম, আমি বললাম না, আমি যখন শিখছি, আমি যখন পরীক্ষা হলে এই ধরনের অ্যান্সার করছি, তখন আমিও কোথাও দেখি নাই। এখন আপনারা দেখতে পারেন, কারণ এই ধরনের জিনিস তো আমরা অনেক দিন যাবত পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমাদের থেকে তো অনেক শিক্ষকরা শিখছে অনেক জায়গা থেকে। আমরা এই ধরনের সমাধান যখন বিভিন্ন ওয়েবসাইটে দেই, বিভিন্ন জায়গায় পোস্ট করি, ফেসবুক, ইউটিউব, ওইখান থেকে গুগল নিয়ে নেয়, চ্যাট জিপিটি নিয়ে নেয়, তারপরে ইউটিউব নিয়ে নেয়। গুগল আসলে কোথা থেকে পায়? গুগল কিন্তু নিজে কোনো কিছু তৈরি করে না, গুগল বিভিন্ন জায়গা থেকে কপি করে নেয়। 40 ডিগ্রি অ্যান্সার দিচ্ছেন, দ্রুত অ্যান্সার দেন। আমি, আপনারা সূত্রের মাধ্যমে করবেন, আবার বলছি আপনারা যে সূত্রের মাধ্যমে করেন, কি যেন একটা সূত্র আছে এরকম 11 বাই কি, এটা আমি ভুলে গেছি, আমার মাথায় নেই। আমি সবসময় এইভাবে করি, মানে এটা হচ্ছে বুঝে করা, আর ওইটা সূত্রের মাধ্যমে করা মানে মুখস্থ করা। 40, আমি যেভাবে করছি এভাবে করছেন আপনারা সবাই? তাহলে বলেন, দেখেন এটা কি বলছে।
কোনো নির্দিষ্ট দিনে 5টা বাজতে 20 মিনিট। 5টা বাজতে 20 মিনিট মানে কি? 5টা বাজতে 20 মিনিট মানে হচ্ছে 4টা 40। তাহলে 4টা 40, 40 মানে কি? তাহলে এই যে আমার হচ্ছে, এই হলো আমার ঘড়ির কাঁটা 4টা 40। দেখেন মিনিটের কাঁটা আগে 40 কই, এই যে হচ্ছে আমার 30, 35, 40, এই যে হচ্ছে আমার মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা এই সোজা থাকবে। তাহলে 40 মানে ঘন্টার কাঁটা 40-এর অর্ধেক 20 ডিগ্রি এগিয়ে যাবে। আমার ঘন্টার কাঁটা কই? ঘন্টার কাঁটা হচ্ছে 4, 4 কই 3, 4, এই যে 4। ঘন্টার কাঁটা হচ্ছে, এই যে হচ্ছে আমার 4। ঘন্টার কাঁটা 4-এর সোজা থাকবে না, ঘন্টার কাঁটা 20 ডিগ্রি এগিয়ে যাবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে, মানে 20 ডিগ্রি এগিয়ে চলে আসবে। তাহলে এইটুকুন কত? 10। তাহলে এইটুকুনের মান কত বলেন? এইটুকুনের মান কত? 4টা 40 না? 15, 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, সরি আচ্ছা আমার আঁকা ভুল হয়েছে। দেখেন 4টা 40 কই, এটা হচ্ছে আমার 30, 1, 2, 3, এটা হচ্ছে আমার 4। সরি আঁকাটা একটু ভুল হয়েছে, কোনো ব্যাপার না, আপনারা ঠিক করে এঁকে নেবেন। দেখেন কি বলছে? 4টা 40, ঘড়ি যতটা বড় করে আঁকা যায়, ঠিক আছে? 4টা 40, তাহলে মিনিটের কাঁটা 30, 35, 40, এটা হলো আমার মিনিটের কাঁটা। এটা হচ্ছে 1, 2, 3, 4, এটা হচ্ছে 4। 4-এর থেকে 20 ডিগ্রি এগিয়ে যাবে, এখানে থাকবে। এটা হচ্ছে আমার 5, তার মানে এটা যদি 20 হয়, এটা হবে আমার 10। তাহলে এইটুকুনের মান কত বলেন? এইটুকুনের মান কত? 30, 30, 30, 3 30 90, আর এই যে 10, 100। এটার অ্যান্সার হচ্ছে 100। জাবরান অ্যান্সার দিয়েছেন 100, সবাই অ্যান্সার দিয়েছেন 20, 40। শুরুর দিকে যারা অ্যান্সার দিয়েছেন সবাই রং অ্যান্সার দিয়েছেন। রুহুল ভাই কি করছেন? 5 গুণ 30, 150 বিয়োগ 10, 140। কোন দিক থেকে করছেন? আমি যেভাবে করছি এইভাবে করতে বলছিলাম। সময়ের কথা আমি বলি নাই, আপনি আগে যেভাবে করছেন ওইভাবে হয়তো আপনার 20 সেকেন্ড লাগতো। আমি এখন যেভাবে দেখালাম এইভাবে মনে করেন আপনার লাগবে 25 সেকেন্ড। মানে আগেরটার থেকে এখন আমারটায় বেশি সময় বেশি লাগতেছে, কিন্তু আগেরটা তো আপনি মুখস্থ করছেন, এইটা হচ্ছে আপনি বুঝে করবেন। আবার এই অঙ্কটা দেখেন, বলছে যে 5টা বাজতে 20 মিনিট মানে 4টা 40। তাহলে 4টা 40 কই? আমি সবসময় পরীক্ষার হলে এইভাবে করছি, ঠিক আছে? 4টা 40, 40-এর কথা বলছে। আগে মিনিটের কাটার অবস্থা নির্ধারণ করে, এটা হচ্ছে 40 মিনিটের কাটা। মিনিটের কাটা সবসময় ঘড়ির বাইরে বের করে দেবেন, মিনিটের কাটা বড় হয়। এটা হচ্ছে 4টা 4 কই? এই যে 4। এখন এটা 40 আছে, মানে এটা 4-এর সোজা থাকবে না, 40-এর অর্ধেক 20 এগিয়ে যাবে, 20 এগিয়ে যাবে, এখানে চলে যাবে, 20 এগিয়ে যাবে। তাহলে ঘন্টার কাটা থাকবে এখানে। তাহলে এই কোণটুকুর মান কত? 30, 30, 3 30 90, আর 10, 100। স্যার আমার কমেন্ট দেখেন, দেখছি তো। আচ্ছা এইটা যদি বুঝে থাকেন তাহলে এবার এইটা করেন। তাহলে এটা অ্যান্সার কত? 100। সবাই রং অ্যান্সার, অনেকেই রং অ্যান্সার দিচ্ছেন। বেশি এইটার অ্যান্সার দেন। 5টা 20 বাজে ঘড়ির কাটা, এটার অ্যান্সার দেন। সময় দেবো 20 সেকেন্ড। করেন, আমি যেভাবে করাইছি এইভাবে সূত্রের মাধ্যমে, আগে যা শিখছেন। জি বুঝতে পারছি, অনেক বড় একটা কমেন্ট দিয়েছেন, বুঝতে পারছি। কাজী আব্দুর রহমান, খালেদা, সাবরিনা, শওকত হোসেন, এটার অ্যান্সার এটা কত হবে? 5টা বেজে 20 মিনিট। আমি যেভাবে করাইছি এইভাবে করবেন। আমি 100 দিছি প্রথমে। জি আরেফিন সবুজ ভাই, বুঝে করবেন, মুখস্থ করবেন না। সূত্র দিয়ে করেন পরীক্ষা হলে সমস্যা নাই, কিন্তু আগে কিন্তু বুঝেন। বুঝে করতে পারলে সূত্রে যাওয়ার দরকার নেই। ক্লাস হয়েছে 48 মিনিট, আরো 48 মিনিট হবে, শেষ করতে পারবো আজকে? বাসে আজকে ত্রিকোণমিতি শেষ করে দেবো, কালকে যে আমি বীজগণিত করাবো। 40 কামরুল ইসলাম অ্যান্সার দিছেন। কাজী আব্দুর রহমান, জি আব্দুর রহমান ভাই ভালো মনে হচ্ছে, দ্রুত কমেন্ট দেন। আয়ুব ভাই, আখি লালমনিরহাট থেকে অ্যান্সার দেন। তালহা, পিন্টু, শাওন, মোশারফ, রিমি, মিম, তানভীর, দ্রুত দ্রুত। শান্ত হোসেন, আজকে জ্যামিতি শেষ করাই দেবো, কালকে বীজগণিত করাবো। আবু রায়হান, জান্নাত, শাকিল, সবাই 40 অ্যান্সার দিচ্ছেন, তাই না? এখন দেখেন কথা কি বলছে বলেন? 5টা 20,
5টা 20 মানে কি বলেন? আমি সবসময় পরীক্ষার হলে এইভাবে করতাম, আগে সোজা এবার দুমাইয়া 5টা 20, 20 মানে কি? এই যে 20, 5টা মানে কি? এটা হচ্ছে 4, 5 কই গেল? 3 4 5, 5টা 20, তাই না? 5টা 20, 5টা বেজে 20, 15 আর 5 20, 5টা বেজে 20 মিনিট, ঠিক আছে না? 3 5 15 আর 5 20 মিনিট, তাহলে 10 ডিগ্রি হয়ে যাবে। 5টা কই? এটা হচ্ছে 5, ঠিকই তো আছে, ঠিক আছে। আমি আমি একটু কনফিউজ হয়ে গেছি। 20 মিনিট, তাহলে এই যে আমার 20, 5টা, এই যে আমার 5। এখন বলছে মিনিটের কাঁটা যে 20-এর সোজা আছে, 20-এর সোজা থাকবে, কিন্তু মিনিটের কাঁটা যেতে এগিয়ে গেছে, তাহলে ঘন্টার কাঁটা তোর 5-এর সোজা থাকবে না, ঘন্টার কাঁটা এগিয়ে যাবে এই 20-এর অর্ধেক, মানে 10 ডিগ্রি এগিয়ে যাবে। ঘন্টার কাঁটা এখানে এসে দাঁড়াবে, এই যে 10 ডিগ্রি এখানে না থেকে এটা হচ্ছে আমার 5, 5 না থেকে 10 ডিগ্রি এগিয়ে যাবে। তাহলে এই কোণটার মান কত? আমরা জানি এটা আছে 30 আর এটা আছে 10, 40। এখন সহজ হয়েছে না? এটাই বুঝে করবেন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 40। ও ঠিক আছে, এত সহজ? জি ক্লিয়ার। এখন ওই এই যে বলি, দেখেন এই যে দেখেন, মনে করেন যে ঘন্টার কাঁটা এটা কত? 12, 1 2 3 4 5 এইভাবে আছে। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এই বরাবর আছে দুইটাই। এখন দুইজন দৌড় শুরু করলো, দৌড় শুরু করতে করতে মিনিটের কাঁটা এখানে চলে আসলো, কত? 5 মিনিটে হয়ে গেল। 5 মিনিট মানে কি? 30 ডিগ্রি হয়ে গেছে। মিনিটের কাঁটা 30 ডিগ্রি হয়ে গেছে। কি করতেছিলাম? ভুলে যাচ্ছি বারবার, কি বুঝে যাচ্ছি, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এটা হচ্ছে 60 মিনিট। আচ্ছা না, এটা মাত্রই তো হিসাব করলাম, মাথার ভিতরে আসলে আবার ভুলে গেলাম। 9। সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 120 ডিগ্রি, বহুভুজটির বাহুর সংখ্যা কত? অ্যান্সার দেন। প্রাক প্রাথমিক সহপাঠী 13, 10 সেকেন্ড সময়। এটা কিন্তু প্রফেসর বইয়ের অঙ্কই। কমেন্ট ঠিক আছে না? তানজিলা আক্তার খুব ভালো করতেছে। সোনিয়া আহমেদ কমেন্ট ক্লাস জমা দিয়েন। জাহিদুল হোসেন, শাওন আলম, শাহ আলম ভাই ভালো করতেছে। সোনিয়া মেহরজাবিন ভালো করতেছে। দ্রুত কমেন্ট দেন, যে এমনিতে আমাদের এখনো শুরু হয় নাই, এখন শুরু হবে এটার পরে। এটুক ভাই করাবো, থেকে গেলে বাদ। কাজী আব্দুর রহমান, জি ভাই দোয়া করি। এইটা তো বুঝেছেন। সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহু 120 ডিগ্রি মানে কি? অন্তকোণ 120 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণ কত? 60 ডিগ্রি। 360 60 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। মিনিটের কাটা 666। আজকে অনেক নতুন নতুন স্টুডেন্ট দেখতেছি। রেজাউল করিম নতুন দেখতেছি, নাজমুল নতুন, বাঁধন নতুন। 6টি। ইফতেখার ভাই আসছেন, ইফতেখার ভাই অনেক আগেই আসছেন। দেখেন তাহলে এতক্ষণ আমরা যে এই যে 10টা গণিত, 10টা না, মাঝখানে আমি 2টা এক্সট্রা ঢুকাইছি। 9-এর বি আমি ঢুকাইছি, 9-এর এ আমি ঢুকাইছি। প্রফেসরসের বইয়ে ছিল এই 9 নাম্বারটা। তার মানে 10 আর 2 12। এতক্ষণ আমরা 12টা জ্যামিতি করলাম। এখন এগুলো হচ্ছে সব প্রাইমারিতে আসছে। এখন আমরা শুরু করব বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে গণিতগুলো আসছে। করেন, প্রথমটা বলেন। দেখেন কি বলছে। এটা হচ্ছে 43তম বিসিএস আসছে। এগুলো বিসিএসে আসছে, এগুলো নিবন্ধনে আসবে। বিসিএসে যে গণিতগুলো আসে ওই গণিতগুলো ঘুরে ফিরে নিবন্ধনে, তারপরে প্রাইমারিতে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যত চাকরি পরীক্ষা এগুলো তো রিপিট হয়। ঠিক আছে, যেমন বাংলাদেশ ব্যাংকে যে প্রশ্ন আছে, ওই বাংলাদেশ ব্যাংকে এডিতে যে কোশ্চেনগুলো আসে ওই কোশ্চেনগুলো আবার ঘুরে ঘুরে সরকারি সোনালী জনতা অগ্রণী যেসব ব্যাংক আছে ব্যাংকে আসে।
এই জন্য বিসিএস এর কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রাইমারি হন, নিবন্ধন হন, যে জায়গায় হোক না, আমরা বিসিএস এর যে কোশ্চেনগুলো আসছে বিগত সালে এগুলো অবশ্যই অবশ্যই সমাধান করবেন। কি বলছে দেখেন, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। আস্তে করে, একটি সিলিন্ডার, সিলিন্ডার মানে কি বেলুন আকৃতির, যেমন আমার এই হাতের পেনটাও কিন্তু বেলুন আকৃতির বা সিলিন্ডার আকৃতির। সিলিন্ডার আকৃতির আর কি আছে, যেমন আমার হাতে যে পানির বোতলটা আছে, এই পানির বোতলটা এটাও কিন্তু দেখছেন সিলিন্ডার আকৃতি, তাই না? সিলিন্ডার বা বেলুন আকৃতির। এখানে লিপ জেল আছে, ওটাও বেলুন আকৃতির। তো বলছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ, সিলিন্ডার আকৃতির, তাহলে বৃত্তীয় তল মনে করেন এটা হচ্ছে তল আর এটা হচ্ছে আরেকটা তল, এটা একটা বেলুন আকৃতির বা সিলিন্ডার আকৃতির। একটা সিলিন্ডার, সিলিন্ডার মানে কি, যেমন মনে করেন অয়েল থাকে না, অয়েলের যে তেল থাকে যে ড্রামগুলোতে, ড্রামগুলো বড় বড় ড্রামগুলো, এরকম তেলের ড্রাম। তাহলে সিলিন্ডার বলেন, বেলুন বলেন, ড্রাম বলেন, যাই হোক এগুলো ঠিক এরকম থাকে, বেলুন আকৃতির। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2। এই যে বৃত্তীয় তল, বৃত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে 2, এইটুকুন হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আমার 2, মানে ব্যাসার্ধ হচ্ছে 2, ব্যাসার্ধ হচ্ছে আমার 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, এবং এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? একটা সিলিন্ডারের কয়টা তল বলেন? একটা সিলিন্ডারের কয়টা তল? এই পানির বোতলের কয়টা তল আছে বলেন? এই পানির বোতলের কয়টা তল? এই যে একটা তল, এই যে একটা তল, আর এই যে বাঁকা একটা তল, 3টা তল, তাই না? 3টা তল আছে একটা কিউবের। যেমন মনে করেন যে এই যে বক্সটা, এই বক্সটার কয়টা তল আছে বলেন? এই বক্সটার 6টা তল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? তাহলে কিউব আকৃতির হলে, ঘন আকৃতির হলে, আয়তক্ষেত্রের মতো হলে তার 6টা তল থাকে। এই একটা ইটের 6টা তল, একটা লুডুর গুটির 6টা তল, কিন্তু একটা ব্যালনের কয়টা তল? এটা মনে করেন ব্যালন আকৃতির, এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির, তাই না? এটা হচ্ছে ড্রাম আকৃতির। এর কয়টা তল? এই একটা তল গোলাকার একটা তল, এই একটা তল গোলাকার একটা তল, আর এই একটা তল হচ্ছে আমার বক্রতল, 3টা তল। তাহলে এই যে ড্রামটা, এই যে সিলিন্ডার 3টা তল আছে, এই যে একটা তল, এই যে একটা তল, আর একটা হচ্ছে চারিদিক ঘুরে আসছে বক্রতল। এই 3টা তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 3টা তলের, এটা হচ্ছে আমার গোলাকার, এটা হচ্ছে গোলাকার। আমি 3D দেখতেছি, সাইড থেকে দেখতেছি, যার কারণে বাঁকা দেখাচ্ছে। এটা কিন্তু তল কিন্তু গোল, যেমন এইটাই মনে করেন, এটার তল কেমন? এটার তল কিন্তু গোল, গোলাকার, কিন্তু আপনি যখন সাইড থেকে দেখেন তখন এরকম চ্যাপ্টা আকার দেখায়। তাহলে এই যে একটা বৃত্ত বলেন, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, এইরকম একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, আর উপরে আরেকটা বৃত্ত, উপরে আরেকটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ হচ্ছে 2। এই বৃত্তের ক্ষেত্রফল কত? এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই দুইটা বৃত্তই সমান, তার মানে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। আবার বুঝেন, বুঝে বুঝে অঙ্ক শেখেন, তারপরে সূত্র ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, আগে বুঝেন আমার কাছ থেকে। এই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর মানে এখানে 2। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল, দুইটার ক্ষেত্রফল হচ্ছে আমার 2 পাই আর স্কোয়ার। উপর এবং নিচে দুইটা বৃত্তের ক্ষেত্রফল, দুইটা তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এই একটা পাই আর স্কোয়ার, এই একটা পাই আর স্কোয়ার, মানে দুইটা পাই আর স্কোয়ার। এবার দেখেন, আমার ছেলের কাছে নিয়ে আসতে বলে ভালো হতো, প্যাঁচের চুড়ি আছে। প্যাঁচের চুড়ি বুঝেন, যে মেয়েরা হাতে পরে প্যাঁচের চুড়ি। আমার বাচ্চা ওটা নিয়ে খেলাধুলো করে, এক সাইড ধরে ছেড়ে দিলে ঝুলে মাটিতে পড়ে, আবার টান দিলে এক জায়গায় গুছিয়ে রাখা যায়, আবার ছেড়ে দিবেন ঝুলে মাটি পর্যন্ত যায়, আবার ছেড়ে দিলে এক জায়গায় পেঁচিয়ে রাখা যায়। প্যাঁচের যে চুড়িগুলো, তাই না, এরকম থাকে প্যাঁচের চুড়ি। প্যাঁচের চুড়িগুলো ঠিক এরকম, টান দিলে এটা লম্বা হয়, চাপ দিলে কাছাকাছি চলে আসে। এই প্যাঁচের চুড়ির মতো হিসাব করেন, মনে করেন যে এই যে হচ্ছে একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এখন এই বৃত্তের পরিধিটা হচ্ছে পরিধি, চারিদিকের দৈর্ঘ্য হচ্ছে পরিধি। এখন এই চারিদিকটা মনে করেন এটা একটা প্যাঁচের চুড়ি, এটাকে যদি আপনি টেনে উপরের দিকে উঠান তাহলে এরকম উপরের দিকে উঠবে, তাই না? তাহলে এই পরিধিকে যদি আপনি টেনে উপরের দিকে উঠান তাহলে আপনি একটা সাইড পান, তাহলে এটা বেলন আকৃতির হয়ে যায়। এই যে সাইড বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, ওই যে উচ্চতা বাড়লো,
এইচ বাড়লো, তার মানে এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। 2πr/h। আবার বোঝাই, এই যে একটা বৃত্ত নিচের দিকে অঙ্কন করি, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের এই যে চারিদিক পরিধি দেখেন, বলছে কি ব্যালনের বক্রতল, বক্রতল মানে কি এই যে সাইডটা, এই যে ঘুরে আসছে, এই সাইডটা দুই সাইডটা ঘুরে আসছে, এটা দিয়ে বোঝাই। ব্যালনের বক্রতল মানে কি এই বক্রতলটা, এই বক্রতলের ক্ষেত্রফল চাইছে। এই যে নিচে এটা গোলাকার, আর এই নিচটা আমি ড্র করি, এটা হলো আমার সেই নিচটা। এই নিচের এই সাইডের দৈর্ঘ্য কত? এই সাইডের দৈর্ঘ্য হচ্ছে আমার 2πr। এই সাইডটা হচ্ছে আমার 2πr। এখন এই সাইডটা যদি আপনি উপরের দিকে উঠান, এই পুরো এই সাইডটা ধরে টেনে যদি উপরের দিকে উঠান, তাহলে এই সাইডটা ধরে উপরের দিকে উঠালেন, তাহলে এই সাইডটার ক্ষেত্রফল কত? এই 2πr এর সাথে উপরের দিকে উঠাইছেন এইচ, উঠাইছেন এইচ, তার মানে এই বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h, শুধু এইচ গুণ হবে। আবার এই যে বৃত্তটা ছিল দেখেন, এই যে বৃত্ত, এই বৃত্তের ভিতরের ক্ষেত্রফল কত? πr²। বৃত্তের ভিতরের ক্ষেত্রফল কত? πr²। বৃত্তটা টেনে উপরের দিকে এই পর্যন্ত উঠাইছেন, এইচ উঠাইছেন, এইচ পর্যন্ত উঠাইছেন, তাহলে এর ভিতরের আয়তন কত হবে? ওই πr² এর সাথে এইচ গুণ হবে, এর ভিতরের আয়তন হবে πr²h। বুঝতে পারছেন? এই সাইডটা হলো পরিধি, পরিধিকে আপনি টেনে উপরের দিকে উঠান, তাহলে এই যে সাইডের ক্ষেত্রে সাইডটা পাওয়া যায়, বক্রতলটা পাওয়া যায়। আর এই বৃত্ত ভিতরে এটা এটা হচ্ছে আমার পরিধি মানে সাইডের, এটা হচ্ছে ভিতরের ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল কত? πr²। এটাকে যদি টেনে উপরের দিকে উঠান, তাহলে এই ভিতরের আয়তনটা হয় πr²h। বুঝতেছেন নাকি বুঝতেছেন না? বুঝতেছেন নাকি বুঝতেছেন না? তাহলে দেখেন আরেকবার বলি আমি, আগে বুঝেন পরে করেন, সারা জীবন তো ওই করছেনই। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে আমার 2πr। পরিধিকে টাইনে উপরের দিকে উঠান, পরিধিকে টাইনে উপরের দিকে উঠান, তাহলে এই যে আমার এই সাইডটা, এই বক্রতলটা পাবেন, সাইডটা, এই সাইডের ক্ষেত্রফল হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr। ওই যে 2πr ছিল পরিধি, উপরে উঠাইছেন এইচ, ওই এইচটা খালি গুণ হবে। তাহলে সিলিন্ডার বা ব্যালন বা ড্রামের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। আবার এই বৃত্তের এতক্ষণ দেখলাম আমরা সাইড, এবার দেখব ভিতর। এই বৃত্তের ভিতরের ক্ষেত্রফল কত? πr²। πr², এটা যদি টেনে উপরের দিকে উঠান, তাহলে এই ভিতরের আয়তনটা হবে πr²h। এটা ছিল ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ, দুইটা ডাইমেনশন বা তল বা সারফেস, এটা হচ্ছে ভলিউম, ভিতরের আয়তন। তাহলে বলেন ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, আর ব্যালনের ভিতরের আয়তন হচ্ছে πr²। আশা করা যায় এখন আর ভুল হবে না। হবে ভুল? এখন আর ভুল হবে না এই সূত্রগুলো। আর একবার দেখেন, জাস্ট সূত্রটা মুখস্থ করেন, এতক্ষণ বুঝছেন, এবার সূত্রটা মুখস্থ করেন। বৃত্তের পরিধি হচ্ছে আমার 2πr, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল, বাঁকাতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, ব্যালনের ভিতরের আয়তন হচ্ছে πr²h। আশা করা যায় ভুল হবে না। 2πr এর সাথে শুধু h গুণ হয়েছে, πr² এর সাথে শুধু h গুণ হয়েছে। তাহলে এটা আমার একটা সিলিন্ডার বা ব্যালন বা ড্রাম, এই ড্রামের বক্রতলের ক্ষেত্রফল চাইছে, আর এই দুইটা গোলাকার তলের ক্ষেত্রফল চাইছে। এই অঙ্কে কি চাইছে বলেন? এই অঙ্কে চাইছে যে একটি সিলিন্ডারের বৃত্ত তলের ব্যাসার্ধ 2, বৃত্ত তল আছে মানে নিচে একটা তল আছে মানে উপরে একটা তল আছে, এবং উচ্চতা 6 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? কয়টা তল আছে এখানে বলেন? গোলাকার একটা তল, আর একটা বক্রতল। আর একবার বলি, গোলাকার একটা তল, আর এই যে একটা বক্রতল।
তার মানে একটা সিলিন্ডারের কয়টা তল? 3টা তল, 1টা 2টা 3টা। এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মানে 2টা গোলাকার তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। আর বক্রতল হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রফল বের করতে হলে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 3টা তল। এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে 2টা পাই আর স্কোয়ার প্লাস বক্রতল। বক্রতল কি? 2 পাই আর এইচ। বক্রতল কি? 2 পাই আর এইচ। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখান থেকে আপনি যদি 2 পাই আর কমন নেন, 2 পাই আর কমন নেন, আর প্লাস এইচ থাকে। আমরা সারা জীবন এই সূত্রটা মুখস্থ করছি। কিভাবে সূত্রটা হয় বুঝছেন? আপনারা সারা জীবন এই সূত্র মুখস্থ করছেন, আমি কিন্তু কোনোদিন এই সূত্র মুখস্থ করি নাই। আমি সবসময় এইটা দিয়ে করছি। এইটা যখনই আমার কাছে তল চাইছে, তখন আমি জানি একটা তলে একটা তল আর একটা বক্রতল, মানে 2 পাই আর স্কোয়ার 2 পাই আর এইচ, 2 পাই আর স্কোয়ার 2 পাই আর এইচ। আমি তো বুঝি, যার কারণে আমি এইটা মুখস্থ করি। এইটা কোথা থেকে আসে? এটা থেকে আসে। এইটা আপনি মুখস্থ করছেন, এইটা আপনি বুঝে করবেন। তাহলে এখানে মান বসান। 2 পাই আর এর মান হচ্ছে 2 আর প্লাস এইচ, 6 আর 2 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32 পাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ধন্যবাদ আলমগীর হোসেন। জি, ক্লিয়ার হয়েছেন না? দ্রুত কমেন্ট। বুঝছি, ইউ আর রহমান। ক্লাস মিস করলাম, সমস্যা নাই, ক্লাস করে নেবেন পরে। মিঠুন সরকার, কমেন্ট দেন তাহলে। যারা যারা বুঝছেন তারা তারা শুধু কমেন্ট দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 32 পাই। তাহলে সিলিন্ডারের তল হচ্ছে 3টা, গোলাকার তল, গোলাকার তল, বক্রতল। গোলাকার তল 2টার ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, আর বক্রতল হচ্ছে 2 পাই আর এইচ। পরিধি হচ্ছে 2 পাই আর, টেনে তুললে সাইড, বক্রতল হচ্ছে 2 পাই আর এইচ। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, টেনে তুললে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আমার বর্গ, আর এটা হচ্ছে আমার ঘন। ওকে স্যার, অসাধারণ, থারিমা ক্লিয়ার স্যার। আরেকবার স্যার, গোলজার রহমান ভাই নতুন, আরেকবার দেখানো যাবে না? পূর্বের ক্লাসগুলো করেন, বুঝতে পারবেন। হুদা, অসাধারণ, ধন্যবাদ তাহারিমা। সবাই কমেন্ট। এটা অ্যান্সার হচ্ছে 32 পাই। করেন, এটা করেন, কষ্ট হয়ে যাচ্ছে। করেন, সময় দেব 20 সেকেন্ড, দ্রুত করেন। ধন্যবাদ কাজী আব্দুর রহমান, বুঝতে পারছি। রমা, সারা জীবন মুখস্থ করছি। পোলাপানে খালি সাজেশন চাই, খালি কয় সাজেশন দেন, সাজেশন দেন। প্রাইমারির মাস্টার হইবেন আপনি, হাই স্কুলের মাস্টার হইবেন, সাজেশন পইরা চাকরি করবেন। বাচ্চা কাচ্চাদের কি পড়াইবেন? লজ্জা করে না? যেগুলো সাজেশন খুঁজে খুঁজে চাকরি নেয়, এগুলোর আসলে চাকরি দেয়াই ঠিক না। আপনি হাই স্কুলের মাস্টার হইবেন, আপনি প্রাইমারির মাস্টার হইবেন, আপনি একজন শিক্ষক হইবেন, জাতির কর্ণধার হইবেন, আপনি সাজেশন খুঁজেন সারাদিন, সাজেশন পইরা শিক্ষক হইবেন। কিছুক্ষণ আগেই ফেসবুকের পেজ থেকে একটা পোস্ট দিতে চাইছিলাম যে 30 পাতার 30 পেজের সাজেশন দেব, পড়লে প্রাইমারি চাকরি হয়ে যাবে, 100% নিশ্চিত। বিভিন্ন পেজ থেকে দেয়, আমিও দেই, ফলোয়ার্স বাড়ে। 30 পেজের সাজেশন পড়ে চাকরি হয়ে যাবে, তাহলে আপনারা এখানে কি করতেছেন? সাবিহা রিমি, এটার অ্যান্সার দেন দ্রুত। 2.5। সাবিহা রিমি 2.56 কেন? জাসিরুল ইসলাম রিয়াদ, ধন্যবাদ ভাই। বাদশাহ কি বলছে দেখেন, একটি চৌবাচ্চা 8,000 লিটার পানি ধরে। একটা চৌবাচ্চা আছে যার মধ্যে 8,000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 1.2 মিটার এবং চৌবাচ্চাটির গভীরতা কত?
দৈর্ঘ্য দেওয়া আছে 2.56 মিটার, প্রস্থ দেওয়া আছে এত মিটার, উচ্চতা চাইছে। আমার ক্লাস, পূর্বের ক্লাস যারা করছেন, ওই যে ইসের অঙ্ক কি যেন, কিলো হেক্টোডেকা মিটার ডেসি সেন্টিমিলি যারা করছেন তাদের এটা পারার কথা। আমি কিন্তু এগুলো সুন্দর করে বুঝাইছি। 8,000 লিটার মানে কি বলেন? 8,000 লিটার মানে হচ্ছে 8 ঘন মিটার। এটা কিন্তু মিটারে আছে, 2.56 মিটার, এটাও মিটারে আছে, উচ্চতা চাইছে আপনার মিটারে, অ্যান্সার করতে হবে। তাহলে বলছে 8,000 লিটার। 8,000 লিটার মানে কি? 8 ঘন মিটার। 1,000 লিটার মানে কি? 1 ঘন মিটার। বুঝাইছি না পূর্বের ক্লাসে? অনেক সুন্দর করে বুঝাইছি। 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এমন একটা বক্সের মধ্যে আমার 10 গুণ 10 গুণ 10, 1,000 ঘন সেন্টিমিটার পানি ধরে। 1,000 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার। এগুলোর না বোঝাই। 1 মিটার মানে কি? দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। তাহলে 1 গুণ 1 গুণ 1 মানে হচ্ছে 1 ঘন মিটার। 1 ঘন মিটার মানে হচ্ছে 1,000 লিটার। তাহলে এখানে বলছে 8,000 লিটার। যেহেতু বলছে 8,000 লিটার, তার মানে এটার ভিতরের আয়তন হচ্ছে, এটার ভিতরের এই বক্সের ভিতরের আয়তন হচ্ছে 8 ঘন মিটার। মানে দৈর্ঘ্য যদি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা মনে করেন এইচ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান হচ্ছে 8। তাহলে এইচ এর মান বের করেন। দৈর্ঘ্য কি? 2.56, প্রস্থ হচ্ছে 1.25, উচ্চতা হচ্ছে এইচ সমান সমান 8। এখান থেকে এইচ এর মান বের করেন। এইচ এর মান বের করেন। এইচ সমান সমান হচ্ছে 8, এখানে হচ্ছে 2.56 গুণ 1.25। এখানে 2 ঘর পরে দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক। তাহলে মনে করেন এই দশমিক উঠাই দেন, উপরে 4টা শূন্য দিয়ে দেন। এখানে আর কোনো দশমিক নাই। কাটেন। 25 দিয়ে কাটলে, 25 দিয়ে 1,000 দিয়ে কাটলে 8 বার যায়। 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 4 16 64। 8 দিয়ে 64 কাটলে 8, 2 দিয়ে 8 কে কাটলে 4, 4 দিয়ে 10 কে কাটলে 2.5। শেষ। বুঝতে পারছেন? দেখেন কাটাকাটিটা কত সুন্দর করে করছি। তাহলে এই অঙ্কের আনসার আছে 2.5। কত সুন্দর না? সুন্দর। 42তম বিসিএস আসছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সমান আয়তন। আয়তন বলছে 8,000 লিটার মানে 8 ঘন মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান 8 ঘন মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সমান 8 ঘন মিটার। তাহলে এইচ এর মান কত? 8 ভাগ 2.56 1.25। এখানে 2 ঘর পরে দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক। তাহলে 4 ঘর নিচে দশমিক, উপরে 4টা শূন্য দিয়ে দিছি, মানে এই দশমিক 4 ঘর ডানে সরাই নিয়ে গেছি। তার মানে এই দশমিকও 4 ঘর ডানে সরে গেছে, মানে এখানে আর কোনো দশমিক নাই। এরপর চোখ বন্ধ করে কাটাকাটি করে দেন। জি কাজী আব্দুর রহমান, আপনার কাটাকাটি অস্থির। জি আমি তো আগেও বলছি যে কাটাকাটি আমি যতটা ভালো বুঝি, এমন ভালো বুঝে বাংলাদেশে খুব অল্প শিক্ষক আছে। নাই তা না, আছে, অল্প শিক্ষক আছে। আবার যারাও আছে তারাও আমার সাথে কাটাকাটি করতে দিলে পেরে উঠবে না আমার সাথে কাটাকাটি, কারণ কাটাকাটিতে আমি যথেষ্ট বস। ঠিক আছে? আর কাটাকাটি করতে হলে সবসময় দশমিক উঠাই করতে হয়। এখানে যারা নতুন তাদের জন্য আরেকবার দেখাই। দেখেন এখানে উপরে ছিল 8, এখানে আছে 2.56, এখানে আছে 1.25। এখানে 2 ঘর পরে দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক। এই দশমিক 2 ঘর ডানে আনেন, এই দশমিক 2 ঘর ডানে আনেন। তাহলে নিচে দশমিক 4 ঘর ডানে সরাইছেন, এই দশমিকও 4 ঘর ডানে সরবে। 1 2 3 4, এখানে দশমিক চলে যাবে। তার মানে এখানে এখন আর কোনো দশমিক নাই। এখানে আছে আমার 125, এখানে আছে 256, এখানে আছে 8,000। আর এই যে ডট 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 ডট, এগুলো হিসেব বাদ, মনে করেন এগুলো ভুলে পড়ছে। এখানে আছে 125, এখানে আছে 256, এখানে আছে 8,000। কাটাকাটি করেন। এখানে আর কোনো দশমিক নেই। এই যে ডট 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 যা আছে এগুলো হচ্ছে ভুলে পড়ছে। ঠিক আছে? মনে করবেন এখানে কোনো দশমিক নেই, কাটিয়ে দেন। জি ভাই, ক্লাস করে নিয়মিত সব কাটাকাটি পারবেন। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে? 44তম বিসিএস আসছে, তাই না? বাসায় করেন। সমবৃত্ত বলতে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এই দেখেন সিলিন্ডার আবার আসছে। কি বলছে? আস্তে আস্তে কয়, কষ্ট হচ্ছে। সমবৃত্ত ভূমিক, সিলিন্ডার মানেই সমবৃত্ত ভূমিক। সমবৃত্ত ভূমিক বলারই দরকার হয় না, কারণ সমবৃত্ত যদি না হয়, যদি ওটা আঁকা বাঁকা হয়, তাহলে সেটার হিসেব আর আলাদা আসবে। সেটার হিসাব আরো জটিল এবং আরো কঠিন। সেটা প্রাইমারি, বিসিএস, ব্যাংক কিংবা চাকরি পরীক্ষায় কোনোদিন আসবে না। সিলিন্ডার মানেই সমবৃত্ত ভূমিক সিলিন্ডার। তো বলছে সমবৃত্ত, অনেক কমেন্ট করতেছেন।
মাঝে মাঝে ভুল কমেন্ট করা লাগে, তাহলে স্যার কমেন্ট পড়ে। রিয়াদ ভাই ধন্যবাদ, আমি আপনার কাটাকাটি বড় ভক্ত স্যার, ধন্যবাদ। জাবরান জি থেকে, জাবরান ভাই তো আমার সব ক্লাস করছেন, তার মানে আপনি আমার সব কিছুরই ভক্ত। সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5। দেখেন সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5। ভূমির ব্যাসার্ধ কই, এই যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে সিলিন্ডার বলছে, আমি আগে সিলিন্ডার অঙ্কন করি, তাহলে আমার ঠিক এরকম হবে আমার একটা সিলিন্ডার, এর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আমার 5, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতল মানে কি, এই যে সাইড, সাইড মানে কি, ওই যে পেঁচানো যে প্যাচের যে চুড়িগুলা টেনে উপরে উঠাবেন, প্যাচের চুড়ি এই এক জায়গায় আছে, গাড়ি হয়ে আছে এক জায়গায়, মাটিতে ফ্লোরে জড়ো হয়ে আছে, এটা হচ্ছে আমার পরিধি চারিদিকে 2πr। এবার এটাকে টেনে উপরের দিকে উঠাবেন, যত উঠাবেন এইচ, তাহলে এই বক্রতল হচ্ছে 2πr/h। বক্রতল কি 2π, এর বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখেন এখানে সেন্টিমিটার বলছে, এখানেও সেন্টিমিটার বলছে, এখানেও বর্গ সেন্টিমিটার, কিন্তু ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার, আয়তন মানে হচ্ছে ঘন। ক্ষেত্রফল মানে হচ্ছে 2 বার গুণ বর্গ, আয়তন মানে হচ্ছে 3 বার গুণ মানে ঘন। তাহলে এটার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। মান বসান, 2πr এর মান হচ্ছে 5, আর একটা হচ্ছে 12, 5 12 60, 60 দুগুণী 120 পাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কত সহজ হয়ে গেছে না এখন? অনেক সহজ হয়ে গেছে। আমার এক সহপাঠী ছিলেন, তার নাম সিলিন্ডার। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাদের যে স্কুল ছিল, ওই স্কুলে একজন স্যার ছিল, ওই যে আমরা যে মাটি টাটি রাখি, না মাটি না, আগে মিষ্টি রাখতো মানুষ, পানি রাখতো ঠান্ডা করার জন্য, এত বড় মাটির পাত্র, ওটাকে ড্যাগ বলে, আমাদের এলাকায় ড্যাগ বলে। আমি যখন খুব ছোট তখন ওই স্যারকে দেখছি, আমি যখন মনে হয় পাঠশালায় পড়ি, দোয়াত কলম নিয়ে স্কুলে যাই, দোয়াত কলম তারপর পাতা, তাল পাতা নিয়ে স্কুলে যেতাম। আমাদের ওই স্কুলে একজন স্যার ছিল, যদি এখন বলা ঠিক না তারপরে বলি, কারণ এটা সবাই বলে, আমাদের গ্রামের সবাই বলে, এবং ওই সময় সবাই বলতো, ড্যাগ স্যার বলতো ওনাকে। খারাপ অর্থে না, মানে এটা যেহেতু সব মানুষ বলে, মুরব্বি তো সবাই বলে, সুতরাং যেহেতু সবাই বলে সেহেতু আমি বললে হয়তো এটা খারাপ শোনাবে না। ওই স্যারকে আমরা ড্যাগ স্যার বলতাম, এখনো ওই স্যারের আমার নাম জানি না, আমরা এখনো ড্যাগ স্যারই বলি। ড্যাগ মানে হচ্ছে উনি খুব মোটা ছিলেন, পেটটা অনেক বড় ছিলেন, ড্যাগ স্যার। এবং আমার জীবনের যত ছোটবেলার কাহিনী মনে আছে, সর্বশেষ একটা কাহিনী মনে আছে, তখন আমি খুব ছোট, ওই যে দোয়াত কলম পাতা নিয়ে স্কুলে গিয়েছিলাম, সেই কাহিনীটা ওনাকে নিয়ে জড়িত। তো একজন কমেন্ট করছে যে আমার একজন বন্ধু আছে, ওর নাম সিলিন্ডার, থাকতেই পারে, আমরা তো অনেককেই ডাকি সিলিন্ডার বলতে, না সিলিন্ডার, ওই স্যারের নাম ছিল ড্যাগ স্যার। করেন 5 নাম্বার, কোন সমবৃত্তভূমি কোনকের ভূমি ব্যাসার্ধ 3 মিটার হলে উচ্চতা 1 মিটার হলে কোনকের আয়তন কত? অ্যান্সার দেন। কত বাজে? 10টা 15। করেন, এটা করতে থাকেন। আপনি মনে পড়েছেন যে তোমরা বুঝবে না, তোমাদের বুঝতেই হবে, কিনা বুঝবে না? না বুঝার তো কিছু নাই, বুঝবেন না কেন? না বুঝলে মাটির কলস, জি আমাদের এলাকায় ওটাকে ড্যাগ বলে। কাকু, দরজায় সিপাই মারতো। কয় নম্বরে আছি? 4/3πr². 4/3πr², কিসের? কলস, মুটকি, কাঞ্জি, ঘটি। জি রাহুল ভাই অ্যান্সার, রাহুল ভাই অ্যান্সার দিছে। করেন দেখি কে কে পারেন, যারা মোটামুটি একটু ভালো আছেন, আগে পরে প্র্যাকটিস করছেন, তারা পারবেন। রিন্টু মোদক, দেখেন আমরা এতক্ষণ কি দেখলাম? বেলুন দেখছি, তাই না? আমরা এতক্ষণ দেখছি বেলুন বা সিলিন্ডার। বেলুনডারের ভিতরের আয়তন কত? বেলুনের ভিতরের আয়তন হচ্ছে πr².
এইটার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, আর ভিতরের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে এইচ। তাহলে বেলনের ভিতরের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যদি সমবৃত্ত ভূমি কোণক হয়, সমান উচ্চতা হয়, মানে আপনি যদি এখানে একটা কোণক অঙ্কন করেন, এরকম কোণক, তাহলে এই কোণকের ভিতরের আয়তন হয় বেলনের 3/1। তাহলে বেলনের ভিতরের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। তাহলে কোণকের ভিতরের আয়তন কত, কোণকের ভিতরের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই 3 বা 1/3। ঠিক আছে, তাহলে বেলনের ভিতরের আয়তন হচ্ছে, আমরা শিখলাম কি, পাই আর স্কোয়ার এইচ। কোণক হচ্ছে বেলনের 3/1 বেলনের আয়তন, সরি কোন, হ্যাঁ ঠিকই আছে, সরি না, কোণকের আয়তন হচ্ছে বেলনের আয়তন 3/1, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে মান বসান, 1/3 পাই, আর মানে হচ্ছে এখানে বলছে কত, আর মানে হচ্ছে যে 1/3, 1/3, তাহলে 1/3 তার স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 1, এইচ এর মান হচ্ছে 1, তার মানে 1/3 ইন্টু পাই ইন্টু 1/9 ইন্টু 1, 3 3 9, মানে পাই বাই 3 9 27, তার মানে পাই বাই 27 হচ্ছে অ্যান্সার। স্যার পেইড বেসে আপনার মতো পড়ায় আর আপনি ফ্রিতে পড়াচ্ছেন, অসাধারণ ক্লাস। আব্দুর রহমান, স্যার আমি সূত্র দিয়েছিলাম। আমি তো সেইটাই বললাম যে আপনি ভুল করলেন, ওই যে সূত্র মুখস্থ করছেন এই জন্য ভুল হয়েছে, আজকের পরে আর কোনোদিন এটা ভুল হবে না, ঠিক আছে, আমি এই জন্য বুঝাচ্ছি। তাহলে বেলনের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। তাহলে কোণকের আয়তন কত ভিতরের, পাই আর স্কোয়ার এইচ বাই 3 বা 1/3। জি, কাজী আব্দুর রহমান দেখছি সূত্রটা, এই জন্য বললাম যে কি সূত্র দিছেন, ভুল তো, কিসের সূত্র দিছেন। ঘনবস্তুর উপরিভাগ কি নির্দেশ করে, বলেন ঘনবস্তুর উপরিভাগ কি নির্দেশ করে, অ্যান্সার দেন। এই যে একটা ঘনবস্তু, এর কয়টা তল আছে, 1 2 3 4 5 6, তো ঘনবস্তুর উপরিভাগ হচ্ছে একটা তল। ঘনবস্তু মানে কি, কিউব, যদি আপনি একটা কিউব আপনার হাতে রাখেন, উপরিভাগ হচ্ছে একটা তল। উফ, তাহলে বলছে ঘনবস্তুর উপরিভাগ কি নির্দেশ করে, ঘনবস্তুর উপরিভাগ নির্দেশ করে তল। সূত্রটার বিশ্লেষণ চাই স্যার, কোনটা বলছে, শাহরিয়ার ইমতাজ শান্ত, সূত্রের ব্যাখ্যা দিয়েছি আগে, দেখেন আপনি সম্ভবত নতুন আসছেন মাত্র, আর এর বাইরে যদি অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা চান সে ব্যাখ্যা এখানে দেবো না, কারণ সেগুলো এখানে দরকার নেই প্রাইমারি নিবন্ধনের জন্য। জি, 4/3 ব্যবহার করবেন গোলকের ক্ষেত্রে। ভুল বলেছে, পেইড বেসে আপনার মতো কেউ পড়ায় না। জি, আয়ুব ভাই এই কমেন্ট আমার ভালো লাগছে, কারণ এই যে কি জানো, ও সোনিয়া মেহেরজাবিন যখন কমেন্ট দিছে যে তল, তাই না, ঘনবস্তুর তল 8টি, ঘনবস্তুর তল 8টি। রুহুল ভাই, আমি নিউ স্যার, 3 সারফেস বা তল, জি সারফেস, আগেই তো বলছি তাই না, সারফেস, ব্যাংক ম্যাথে হবে এটা সারফেস। দেখেন, দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত, গোলক মানে কি, গোলক মানে গোলাকার বল, ফুটবল, দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত, এই একটা গোলক আর হচ্ছে আমার এই একটা গোলক, তো দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, 3 আর 2। গোলকের ক্ষেত্রফল, গোলকের ভিতরে আয়তন কি, 4/3 পাই আর কিউব। তাহলে এইটার ক্ষেত্রফল 4/3 পাই আর কিউব, তাহলে আমরা লিখতে পারি দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত, এটার ব্যাসার্ধ 3, এটার ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে এটার ভিতরে আয়তন, আয়তন বলছে না, আয়তন, তাহলে আয়তনের অনুপাতে কত, এটার আয়তন কত, 4/3 পাই আর কিউব, এটার আয়তন কত, 4/3 পাই আর কিউব। এই দুটোর অনুপাত বের করতে বলছে, অনুপাত মানে ইস টু মানে ভাগ,
ভাগ মানে এই 4/3 4/3 কাটা যাবে, পাই পাই কাটা যাবে, 3 3 9/4, এখানে থাকতেছে আমার 9 আর এদিকে থাকতেছে আমার 4, এই 9:4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সহজ না? কত সহজ। এটার ব্যাসার্ধ 3, গোলক এটার ব্যাসার্ধ 3, গোলকের গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এখানে আর মানে 2, এখানে আর মানে 3, তাহলে এটার ক্ষেত্রফল এই যে, এটার আয়তন এই যে, এটার আয়তন এই যে, এই দুটো বলছে অনুপাত। অনুপাত মানে কি? ইস্টু, এই যে ইস্টু, এইটা ইস্টু ইস্টু, ইস্টু মানে ভাগ। তাহলে ভাগ মানে 4/3 4/3 কাটা যাবে, পাই পাই কাটা যাবে, 3 3 9 আর এখানে 2 2 4, 9:4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কি করছি আমি বুঝলাম না তো, সরি, 4/3 পাই আর কিউব ভুল হয়েছে, 3 3 9 না, এটা হচ্ছে 27, 27:8, 27:8 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 9:4 না জান্নাতুল, জি ভুল হয়েছে, বুঝতে পারছি, সমস্যা নেই, ঘন হবে, ঘনই লিখছি, ঘনই লিখছি, 3 কিউব 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, সম্ভবত এদিকে চোখ গেছে আমার বেশি। পাই আর কিউব ঘন মানে আমি আগেই বলছি সারফেস বা তল, তলের মানে হচ্ছে ক্ষেত্রফল, আর ভিতর মানে হচ্ছে আয়তন। আয়তন বের করতে হলে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে, ঠিক আছে। সারফেস বা তল মানে হচ্ছে বর্গ, আয়তন মানে হচ্ছে ঘন, ঘন মানে 3D মানে 3টা ডাইমেনশন, বর্গ মানে 2টা ডাইমেনশন। অনেকবার বলছি আমি, আজকেও বলছি, কিছুক্ষণ আগেও বলছি। জি তাহলে 7 8 করেন। একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল করে, এটা অনেক সহজ। একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 7 2 6। একটি ঘনক, এইরকম একটা ঘনক আছে, এই ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 726 বর্গমিটার হলে আয়তন কত ঘনমিটার? অ্যান্সার দেন, সময় দেবো 20 সেকেন্ড। প্রিপারেশন শুরু করবো ব্যাংকের জন্য, ইনশাল্লাহ আপনার গাইডলাইন দরকার। জি, কাজী আব্দুর রহমান, সব পাবেন গাইডলাইন, আমার সাথে থাকেন, আমার প্রচুর ক্লাস আছে ইউটিউবে। ভুল কমেন্ট দিলাম, এবার তো পড়েন স্যার। পড়তেছি আমি, শুধু নতুনদের কমেন্ট পড়ি বেশি। এই যে সোনিয়া রহমান, একটু একটু নতুন টের পাচ্ছি, শফিউল ইসলাম একটু একটু নতুন, টগর একটু একটু নতুন, তারপর আজিজুল হক, চৌধুরী আনোয়ার, হাফিজুল ইসলাম, সীমা CHY। দেখেন এটা একটা ঘনক, তাই না? ঘনকের দৈর্ঘ্য যদি হয় এ, প্রস্থ যদি হয় এ, উচ্চতাও হবে এ। ঘনক যেহেতু বলছে কিউব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে এর ভিতরের আয়তন হচ্ছে এ গুণ এ গুণ এ কিউব। এখানে বলছে একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল মানে একটা পৃষ্ঠ, সেই একটা পৃষ্ঠ হচ্ছে আমার এই যে একটা পৃষ্ঠ, একটা পৃষ্ঠ মানে এইটা যদি আমার এ হয়, এটা যদি আমার এ হয়, এইটুকুনের ক্ষেত্রফল হচ্ছে আমার এ স্কোয়ার। একটা পৃষ্ঠে, একটা ঘনকের কয়টা পৃষ্ঠ? 6টা পৃষ্ঠ। এই যে একটা ঘনকের কয়টা পৃষ্ঠ? 6টা পৃষ্ঠ, 1 2 3 4 5 6। এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। একটা তল, একটা সারফেসের ক্ষেত্রফল এ গুণ এ, এ স্কোয়ার, একটা তল, তাহলে এর একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। বলছে একটি ঘনকের পৃষ্ঠ, একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে আমার এ স্কোয়ার, আর একটা ঘনকের কয়টা পৃষ্ঠ? 6টা পৃষ্ঠ, তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। তাহলে আমরা জানি কি, ঘনকের 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। এ হচ্ছে ডাইমেনশন বা দৈর্ঘ্য। তাহলে 6a স্কোয়ার সমান সমান হচ্ছে 7 2 6। তাহলে এ স্কোয়ার সমান সমান হচ্ছে 6 দিয়ে কাটলে 1, 1 2 12, 2 1 121, তার মানে এ সমান সমান হচ্ছে 11। কি বের করতে বলছে? আয়তন কত ঘনমিটার? এ এর মান পেলাম 11।
এ এর মান পেলাম 11। ঘনকের ভিতরের আয়তন কি? এ কিউব, মানে 11 কিউব। তাহলে আয়তন হচ্ছে এ কিউব, মানে 11 11 11, 1331 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কি হয়েছে সোনিয়া? আজকে একটা কমেন্টও পড়লো না। দেখতেছি যারা মোটামুটি নতুন আছেন সবার কমেন্ট আমি দেখতেছি। কমেন্ট পড়তে কষ্ট হয়, এই জন্য যারা সাধারণত পুরান তাদের কমেন্ট পড়তেছি। এই যে টগর, ওসমান, অন্তর, জান্নাতুল, সোনিয়া, শাওন, আব্দুর রহমান, জাবরান, নেন পড়বো, এবার সবার কমেন্ট পড়বো। এটা কি বলছো দেখেন, একটি কুয়ার গভীরতা 10 মিটার। কুয়া মানে কি? ওয়েল। ওয়েল মানে কি? ভালো, তাই না? WEL, ওয়েল মানে ভালো, আবার ওয়েল মানে হচ্ছে কুয়া। তাহলে বলছে একটা কুয়া, কুয়া মানে হচ্ছে সিলিন্ডার আকৃতির। একটা কুয়ার গভীরতা 10 মিটার, মানে উচ্চতা 10 মিটার, ব্যাসার্ধ 1 মিটার। কুয়ার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, কুয়ার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। আয়তন কত? তাহলে ভিতরের আয়তন কত? আয়তন মানে কি? πr²h। অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। ইউটিউব চ্যানেলের নাম আগে জব পরে সব। গুগল অথবা ইউটিউবে সার্চ দিবেন আগে জব পরে সব লিখে পেয়ে যাবেন। গুগলে লিখবেন আগে জব পরে সব ইউটিউব চ্যানেল। অ্যান্সার দিছেন কে জানো? 10 পাই, জয় কুমার, কাজী আব্দুর রহমান। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। আর 15 মিনিটের ভিতরে তো শেষ করতে পারবো না ক্লাস। 45 মিনিটে বেশি ক্লাস নিয়ে কষ্ট দেয় মাটির রুল। বললাম তো আগে জব পরে সব ইউটিউব চ্যানেল। দ্রুত কমেন্ট দেন। 10 পাই, রুহুল, সাবিহা রিমি, মার্জিদা, সুজন, শান্ত, বর্মন, সালমা, জান্নাতুল, পিন্টু পদক, স্যার আমি সোহার আম্মু, সোনিয়া মেহেরজাবিন, সোহার আম্মু। জি, সোহার আম্মু। সোহার ভিডিও আমার ফোনে আছে, আপনার মেয়ের 2টা ভিডিও আর ছবি পাঠাইছিলেন। সালমা খাতুন, শান্ত, সীমা চৌধুরী, রায়হান, হাফিজুর, জাবরান জীবিকে, পারুল, লিটন, কালিমুল্লাহ, শওকত হোসেন, মোহাম্মদ আরাফাত, রমা হালদার। সোনিয়া মির্জুইন আবার এসে দিছে। রেজাউল রহমান পিয়ার 10 পাই হচ্ছে টগর। 10 আসেন, দেখেন কি বলছে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে ঘনকটির ধার কত মিটার? ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ কি? ঘনকের কর্ণ হচ্ছে √3a। বর্গের কর্ণ হচ্ছে √2a, ঘনকের কর্ণ হচ্ছে √3a। ঘনকের কর্ণ হচ্ছে √3a। তাহলে বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3, 6√3, তাহলে √3 কাটা গেলে a সমান সমান 6। তার মানে ঘনকের একটা বাহু হচ্ছে a। তাহলে বলছে ঘনকটির ধার কত মিটার? a 6 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, 6 মিটার, তাই না? 6 দিব। বিন্যাস সমাবেশের ক্লাস দেবো, বিন্যাস সমাবেশ, তারপরে প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, সব ক্লাস দেবো আস্তে আস্তে। আমি তো এই মধ্যে প্রাইমারি পড়াচ্ছি, এখানে বিন্যাস সমাবেশে ওইগুলো অঙ্ক কম আসে, দিব তারপর ক্লাস দিব, সব ক্লাস দিব বলছি তো। এর অ্যান্সার হচ্ছে 6। দেখেন, আমরা যদি, এটা হয় একটা বর্গ, এটা হয় একটা বর্গ, বর্গের বাহু যদি এখানে বড় করে আনি, সুন্দর করে আনি, দেখেন এটা হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র। এই বর্গের বাহু হচ্ছে a, তাহলে এই বর্গের কর্ণ হচ্ছে আমার √2a, √2a। এখন আমি যদি একটা ঘন অঙ্কন করি, মনে করেন এখান থেকে একটা ঘন অঙ্কন করলাম, এই যে একটা ঘন অঙ্কন করলাম, এই যে একটা ঘন, সরি, এই যে একটা ঘন অঙ্কন করলাম, কি হলো? কোথায় কোথায় যোগ করলাম, এইটা যোগ হবে না এখানে।
আবার নতুন করে অঙ্কন করি। দেখেন, এটা হলো আমার একটা বর্গ, আর এইটা হলো আমার একটা ঘন। তাহলে বলেন, এই যে প্রথম যে আমার বর্গটা ছিল, এই বর্গটা মনে করেন এ বি সি ডি, এই যে একটা বর্গ, এ বি সি ডি একটা বর্গ। এবার আমি একটা ঘন অঙ্কন করলাম, তাহলে এটা হলো আমার একটা, এই যে এইটা হলো আমার একটা ঘন। এই ঘনটা, এটা হলো আমার ই এফ জি এইচ। এখন এটা ঘন। এই বর্গের এ বি এর দৈর্ঘ্য, মানে বর্গ মানে হচ্ছে বাহু, এই বর্গের বাহু যদি হয় আমার এ, তাহলে এই বর্গের কর্ণ হচ্ছে এই যে সি এ। এ বি সমান সমান যদি এ হয়, সি এ সমান সমান হয় আমার √2a, কারণ এই বর্গের কর্ণ, এই বর্গের বাহু এই যে, এই বর্গের কর্ণ এই যে। এখন ঘনকের কর্ণ কোনটা বলেন? ঘনকের কর্ণ হচ্ছে জি থেকে, দেখেন ঘনকের কর্ণ হচ্ছে আমার জি থেকে এ বিন্দুতে পৌঁছাবে, জি থেকে এ বিন্দুতে, এটা হচ্ছে আমার ঘনকের কর্ণ। আবার দেখেন, এটা হচ্ছে ঘনকের কর্ণ D2F H2B, চারটা না, এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবে, এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবে, এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবে, ঘনকের কর্ণ। আর এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে। ঘনকের কিন্তু চারটা কর্ণ। তাহলে বলেন, এবি হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে এই বর্গের কর্ণ হচ্ছে √2a। তাহলে বলেন, এটার মান কত? সি এর মান হচ্ছে এ, কারণ এখানে প্রত্যেকটা বাহু, এটা এ, এইটা 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 সবগুলো হচ্ছে এ। তাহলে এ জি এর মান কত? এ সি এর মান হচ্ছে √2a, সি এ এর মান হচ্ছে এ, তাহলে এ জি এর মান কত? এটা একটা, দেখেন এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণটা হচ্ছে আমার এই যে। তাহলে এ জি এর মান কত বলেন? এ জি এর স্কোয়ার সমান সমান হচ্ছে আমার এ সি এর স্কোয়ার প্লাস সি জি এর স্কোয়ার, মানে √2a তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 3a স্কোয়ার। তাহলে এ জি সমান সমান, এদিকে 3a স্কোয়ারের রুট হবে, 3a স্কোয়ারের রুট করলে √3a। তাহলে এ জি এর মান হচ্ছে √3a, এ জি এর মান হচ্ছে √3a, যা হলো এই ঘনকের কর্ণ। ঠিক আছে না? তাহলে বর্গের বাহু যদি হয় এ, বর্গের কর্ণ হয় √2a। বর্গের বাহু যদি হয় এ, বর্গের কর্ণ হয় আমার √2a। আবার সেই বর্গের বাহু নিয়ে যদি আমি ঘন তৈরি করি, তাহলে ঘনকের বাহু যদি হয় এ, ঘনকের কর্ণ হয় √3a। বর্গের বাহু এ হলে বর্গের কর্ণ √2a, ঘনকের বাহু এ হলে ঘনকের কর্ণ √3a। এটা এসে এই যে ঘনকের কর্ণ এখানে দেওয়া আছে, আমি সূত্র অনুযায়ী ঘনকের কর্ণ হচ্ছে √3a, আর এখানে আমার প্রশ্নে বলছে 6√3, 6√3, তাহলে √3 কাটা যায়, a সমান সমান 6। লাইভ ক্লাসে মজা বেশি। জি, আগে লাইভ ক্লাস করেন, প্রতিদিনের ক্লাস প্রতিদিন করেন। কি হয়েছে জয় ভাই, এতগুলো কমেন্ট দিচ্ছেন কেন? যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, প্রতিদিনের ক্লাস প্রতিদিন, আজকের ক্লাসটা আপনি আজকে করেন, তারপরে কালকে যদি সময় পান ওই শতকরার 1 নম্বর ক্লাস থেকে শুরু করেন। একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 4 মিটার হলে উহার তলগুলোর ক্ষেত্রফল কত? অ্যান্সার দিন, সময় 10 সেকেন্ড। জাবরান জি জেকে, চমৎকার, ধন্যবাদ ভাই। সোনিয়া মেহের যাবেন 6 মিটার। তাহলে বর্গের কর্ণ কয়টা? 2টা, আর ঘনকের কর্ণ কয়টা? 4টা। সোনিয়া মেহের যাবেন, দেখছি তো। ইমরান ইফতেখার, নাজনীন নাহার, কামরুল ইসলাম। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 38 মিনিট।
অ্যান্সার দিছেন 96 অ্যান্সার দিছেন কোনটা? ওইটা অ্যান্সার দিছেন। অসাধারণ ব্যাখ্যা, জয় কুমার ধন্যবাদ। ওয়াও, কেসে মানিক হাসান, পারুল, জান্নাতুল, পিয়া রহমান, বন্যা। মানে মুখস্থ করবেন না, কোনো কিছু আগে বোঝার চেষ্টা করবেন, তারপরে মুখস্থ করবেন। আর যে জায়গাটা দেখবেন যে আসলে বোঝার কিছু নাই বা অনেক টাফ, যেটা আপনি মুখস্থ করে পারবেন না, দরকার হবে না প্রাইমারি নিবন্ধনের জন্য, সে জায়গাটা টুকটাক মুখস্থ করে যাবেন, শেষ। তাহলে এটির অ্যান্সার কত? একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 4 মিটার হলে উহার তল, তল হচ্ছে আমার 6a স্কোয়ার। এ স্কোয়ার মানে 4 4 16, তাহলে 6 16 96 হচ্ছে এর অ্যান্সার, তাই না? ব্রেন থেকেই করা যায়। দুটি গোলকের আয়তনের অনুপাত, এই যে গোলকের আয়তন, এরা কি জন্য কমেন্ট দিছিলেন, ভুল কমেন্ট দিছিলেন। দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখেন, বর্গ না বর্গ, বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। কি বলতে চাচ্ছিলাম? দুটি গোলকের আয়তন, বর্গের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর গোলক, গোলক মানে কি? গোলাকার বল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। বর্গের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর বল যেটা গোলাকার, গোলকের ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, মানে এটা 4 গুণ। আবার গোলকের আয়তন কি? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা মুখস্থ রাখেন, এটার ব্যাখ্যা দরকার নেই, ব্যাখ্যা কঠিন, আপনার এটা দরকার হবে না প্রাইমারি নিবন্ধনের জন্য। তাহলে বলছি, বর্গের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, মানে এইটার 4 গুণ। আর গোলকের আয়তন কত? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আয়তন বলছে, তার মানে কিউব হবে। এখন বলছে দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27। দেখেন, এখানে একটা গোলক আছে, এখানে একটা গোলক আছে, এই গোলকের আয়তন অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে গোলকের আমি ব্যাসার্ধ ধরবো, গোলকের আমি ব্যাসার্ধ ধরবো, গোলকের ব্যাসার্ধ ধরবো। এই গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এই গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে আমার ছোট হাতের আর এটা হচ্ছে আমার বড় হাতের আর। এটার আয়তন কত? 4/3 পাই আর কিউব, এটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এই দুইটার অনুপাত হচ্ছে 8:27। অনুপাত মানে কি? ইস্টু সমান সমান হচ্ছে 8:27 বা 8/27। 8/27 ইস্টু মানে কি? ভাগ বা বাই। তাহলে 4/3 কাটা যাবে, পাই পাই কাটা যাবে, আর কিউব বাই আর কিউব সমান সমান 8/27। দেখেন, আর কিউব বাই আর কিউব সমান সমান 8/27, মানে আর বাই আর সমান সমান হচ্ছে আমার 2/3। মানে এই আর এর মান যদি হয় 2, এই আর এর মান হবে আমার 3। আমার চাইছে কি বলেন? আমার চাইছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত বলেন। এই গোলকের ক্ষেত্রফল কি? এই গোলকটার ক্ষেত্রফল কি? এই গোলকটার ক্ষেত্রফল হচ্ছে আমার 4, এই যে বলছে গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এই গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এই গোলকের ক্ষেত্রফল হচ্ছে, অনুপাত বের করতে বলছে। অনুপাত মানে কি? ইস্টু মানে কি? ভাগ। ভাগ আমরা নিচে লিখি। তাহলে এই গোলকের আয়তন হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে কাটাকাটি করেন, কাটাকাটি করেন, আর এর মান 2, আর এর মান 3, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 3 হচ্ছে 9, 4/9 বা 4:9। মোবাইল ভাইব্রেশন দিয়েই যাচ্ছে। মোবাইল আমার 2বার ভাইব্রেশন দিছে, 1 ঘন্টা 15 মিনিটের মাথায় একবার, আর 1 ঘন্টা 45 মিনিটের মাথায়, মানে ক্লাস 1 ঘন্টা 45 মিনিট হয়েছে। মোবাইল অ্যালার্ম দিচ্ছে যাতে আমি আর ক্লাস কন্টিনিউ না করি, কারণ 1 ঘন্টা 45 মিনিট এখন এর থেকে বেশি ক্লাস নিতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা বুঝতে পারছেন? এটা আমরা কিসের মাধ্যমে করছি? সূত্রের মাধ্যমে করছি। শুরু থেকে একবার একটু ব্যাখ্যা করে আসি। দেখেন, বর্গের ক্ষেত্র, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল মানে সারফেস,
গোলকের সারফেস মানে চারিদিক মানে বল, গোলকের সারফেস হচ্ছে তার 4 গুণ 4πr²। গোলকের আয়তন হচ্ছে 4/3πr³ আয়তন মানে ভিতরের বলের ভিতরের আয়তন। এই একটা বল, এই একটা বল, এই বলের যদি আমি ব্যাসার্ধ ধরছি 8 আর ছোট আর, আর এই বলের ব্যাসার্ধ ধরছি বড় আর, তাহলে এইটার আয়তন হচ্ছে এই যে, এইটার আয়তন হচ্ছে এই যে। বলছে দুইটার আয়তনের অনুপাত, অনুপাত মানে ইস টু মানে ভাগ, এইটা ভাগ এইটা সমান সমান 8/27, 8/27। এখান থেকে আমি পাই r/r সমান সমান 2/3। আমাকে বের করতে বলছে কি r/r 2/3 এর মানে হচ্ছে ছোট আর সমান সমান যদি 2 হয় তাহলে বড় আর সমান সমান 3 হবে। r/r দেখেন r/r সমান সমান 2/3 এর অর্থ হচ্ছে r/r সমান সমান 2:3। এর মানে হচ্ছে আর এর মান যদি 2 হয় এই বড় আর এর মান 3 হবে। অনুপাত মানে বুঝেন, আর এর মান যদি আপনি 20 ধরেন তাহলে বড় আর এর মান 30 হবে। এই আর এর মান যদি 200 ধরেন তাহলে এই বড় আর এর মান 300 হবে। তাহলে আমি এটা 2 ধরতেই পারি, তাহলে এটা 3 হবে। তাহলে কি বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ, বৃত্তের 4 গুণ হচ্ছে গোলকের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে এইটার ক্ষেত্রফল এই যে, এইটার ক্ষেত্রফল এই যে, দুইটা ক্ষেত্রফল অনুপাত বের করতে, অনুপাত মানে হচ্ছে এই যে ভাগ, মান বসানো এই আর এর মান বসাইছি 2 আর এই আর এর মান বসাইছি 4/3 মানে 4:9 আছে অ্যান্সার। তবে আপনারা এখন বুঝছেন না, বুঝছেন, পরীক্ষা হলে এগুলো এইভাবে করা লাগবে না। অঙ্ক যখন বুঝে যাবেন তখন এই অঙ্কের অ্যান্সার ব্রেন থেকে থিঙ্ক করলে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার। ঘন আয়তন বলছে না, আয়তন মানে কি ঘন, দেখেন ঘন সমান সমান 8:27। তাহলে একটা বাহু হবে মানে যদি ঘনমূল, ঘন মানে কি 3 গুণ, আবার বুঝেন ক্ষেত্রফল মানে কি বর্গ, বর্গ মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুইটা ডাইমেনশন। আর ঘন মানে কি, ঘন মানে হচ্ছে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে 3টা ডাইমেনশন। ঘন মানে 3 বার গুণ, যেমন এ এ এ এর ঘন মানে a³ ঘন মানে কি a³ 3 বার গুণ। তাহলে ঘন যদি হয় 8:2 তাহলে আমার ঘন মূল হবে 2:3, ঘন মূল হবে 2:3। দেখেন এটা হচ্ছে আমার মূল আর এটা হচ্ছে আমার ঘন, এটা হচ্ছে আমার এ হচ্ছে আমার মূল, এটা হচ্ছে আমার বর্গ, এটা হচ্ছে আমার এটা হচ্ছে বর্গমূল, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে ঘনমূল, এটা হচ্ছে ঘনমূল, এটা ঘনমূল, এটা ঘনমূল, 3টা মূল করলে ঘনমূল ঘন হয়। তাহলে ঘন হচ্ছে আমার 8:27, ঘন মানে 3 গুণ। তাহলে 8-এর আপনি যদি রুট কিউব করেন, 27-এর রুট কিউব করেন তাহলে ঘনমূল হয় কত 2:3। আমাকে বের করতে বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি বর্গ। তাহলে বর্গ কত, বর্গ হবে 2 এর বর্গ করলে হয় আমার 4, 3 এর বর্গ করলে হয় 9, শেষ। মানে আপনি এত প্রথমে যে সূত্র দিয়ে অঙ্ক দেখালাম ওই সূত্রের ভিতরে আপনার যাওয়ার দরকার নেই। এই অঙ্ক আপনি যদি বুঝতে পারেন, যেহেতু বলছে যে আয়তন মানে ঘন 8:27, তাহলে যদি বলে যে দুইটার বাহুর অনুপাত কত বা ধারের অনুপাত কত, যদি বলে এই অঙ্কে অ্যান্সার চাই যে ধারের অনুপাত কত, তাহলে ধারের অনুপাত হবে এই যে 2:3, এটা হবে অ্যান্সার। ধার চাইছে না, ধারের অনুপাত কি, যে ধার, ধার মানে হচ্ছে ঘনমূল 2:3, এটা হবে অ্যান্সার। ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল মানে বর্গ, তাহলে বর্গ করেন 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, শেষ 4:9। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি যে 2:3 এটা হলো মূল, বর্গ করলে হয় 4:9, ঘন করলে হয় কত 8:27। ঘন দেওয়া আছে, এই যে আয়তন মানে কি ঘন, ঘন দেওয়া আছে, ক্ষেত্রফল মানে বর্গ বের করতে বলছে, বর্গ বের করতে বলছে, এইটি অ্যান্সার। আশা করা যায় আজকের ক্লাসের পর থেকে এই ধরনের অঙ্ক আর আপনার সূত্রের মাধ্যমে করা লাগবে না, জাস্ট ব্রেন থেকে থিঙ্ক করেন। ক্লাস আজকে এই পর্যন্ত শেষ, দেখা হবে আগামীকাল। জি।
না বুঝাইতে পারলে স্যারের ঘুম হবে না। সুন্দর না? সুন্দর। জি, আজকে যতটুকুন করাইছি, যতটুকুন বুঝাইছি, ভালোই বুঝাইছি। আমি হ্যাপি, আমি স্যাটিসফাইড। এখনো আমার হাতে কয়টা গণিত আছে? যদি দ্রুত দ্রুত যাই তাতেও প্রায় আরো 30-35 মিনিট লাগবে। অনেকগুলো গণিত আছে, জাস্ট ছোট ছোট করে। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, শুভরাত্রি। যে গণিতগুলো আছে আমি আগামী ক্লাসে দেখাবো। আমি বলি, আজকে আমরা কয়টা গণিত করলাম? এখানে হচ্ছে আমার 12টা, আর আর এখানে হচ্ছে হলো 10 আর 2 12, 24টা গণিত। আপনাদের বইয়ে কিন্তু আছে, গণিত আপনাদের বইয়ে আছে, আপনারা বই থেকে প্র্যাকটিস করেন। নিচে যে গণিতগুলো আছে আমি আপনাদের দেখাইলে দেখাতে পারি, কিন্তু সমস্যা হলো দেখাবো না। আর দেখাইলে হবে কি, আপনারা তো বিভিন্ন বই থেকে এগুলো প্র্যাকটিস করতে পারেন, পারেন না? করেন, কোনো সমস্যা নেই। আমি দেখালে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে হবে কি, কালকে যখন আপনি আমার ক্লাসে করবেন তখন আপনি আপনার মতো করে করবেন, দরকার নেই। আমি চাচ্ছি আমি আমার মতো করে শেখাতে। নিচের যে গণিতগুলো আছে আমি শেখাবো আপনাকে আমার মতো করে, নতুন করে শিখবেন আমার কাছ থেকে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল। একটা গণিত আপনাদেরকে করতে দেবো, আপনারা করতে করতে চলে যাবেন। 13 নম্বর গণিত করেন। তাহলে আমরা আজকে গণিত করলাম হলো 12 12 24টা গণিত করছি, 12 পর্যন্ত করছি। এই মুহূর্তে আমার লাইভে দেখতে পাচ্ছি উপস্থিত আছেন 116 জন। সবাই একটা করে শেয়ার দিয়ে চলে যান আপনাদের পেজে, গ্রুপে, আইডিতে, যেখানে মন যায় একটু দেন। 2 নাম্বার হচ্ছে আমরা আজকে 24টে ম্যাথ করছি। এই 24টে ম্যাথ আপনার হোমওয়ার্ক সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। 3 নাম্বার হচ্ছে সবাই একটা কমেন্ট দিতে দিতে চলে যাবেন। কি কমেন্ট দিবেন বলেন? কমেন্ট দিবেন আগে জব পরে সব। তো ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল আবার। সবাই একটু লাইভটা শেয়ার দিন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। আজকে লাইভে উপস্থিত ছিল 250, শেষ পর্যন্ত এখন পর্যন্ত আছেন 220+, আর পুরো ক্লাস জুড়ে ছিল প্রায় 200-150। জাস্ট আমি মোটামুটি খুশি। পুরো ক্লাস জুড়ে যদি 300 স্টুডেন্ট থাকতো আমি খুশি হতাম, কারণ এই মুহূর্তে আমি অনেক প্ল্যাটফর্মে দেখছি ক্লাস হচ্ছে, সেখানে 1K, 1200, 1400, 3000 উপস্থিতি, 2000 উপস্থিতি। অবশ্যই সবার তো জব হবে না, 1400 তো জব হবে না, জব তো 200 জনেরই হবে। সেই 200 জনই আছেন আমার এখানে। একেবারে সত্য কথা, আমি আমার একেবারে মনের থেকে বিশ্বাস করি যে ওই লাইভে আমি দেখছি 1200 জন উপস্থিতি, আর আমার লাইভে উপস্থিতি 200 জন। 1200 জনের তো জব হবে না। ওই 1200 জনের ভিতর থেকে দেখবেন 6 মাস 1 বছর পরে 200 জন বেরোয় আসবে, বেরোয় এসে আমার লাইভ করবে। আমার লাইভ যারা করে, আমার লাইভ যারা বোঝে, এদেরই জব হবে। ওইখানে যারা 1200 জন জব স্টুডেন্ট আছে, ওদের তো জব হবে না। ওদের জব হবে না, তারা ওদের জব হবে। ওরা একটা সময় ঘুরে ফিরে আমার কাছে আসবে বা একটা লেভেলে পৌঁছাবে। আমরা তো একটা লেভেলে ম্যাথ করি, তাই না? আমরা তো একটা ভালো লেভেলে ম্যাথ করি। তো ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল। এই 13 নম্বর ম্যাথের অ্যান্সার দিয়ে দিতে চলে যান। আগে জব পরে সব। সবাই কমেন্ট দেন। এক ঘন্টা 45 মিনিট ক্লাস নেয়, সারাদিন অফিস করছি, অফিস শেষে জিমে গেছি।